এই ঘটনাটি পাকিস্তানের আশরাফ নামের একটি ছেলের সঙ্গে ঘটা এক সত্য এবং বাস্তব একটি ঘটনা। আশরাফ একজন এতিম ছেলে ছিল এবং একদিন সে কাজের সন্ধানে বের হয়। বের হওয়ার পর সে হঠাৎ করেই এক মুরব্বীর সঙ্গে দেখা হয় তার, এবং সেই মুরব্বীটা তাকে যে তার বাড়িতে কাজ দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। তবে আশরাফ ভুলেও জানতো না সে যার সঙ্গে যাচ্ছে সে আসলে একটা জিন, এবং সে জিনের বাড়িতে কাজ করতে যাচ্ছে। সেইখানে যাওয়ার পর তার সঙ্গে পরিচয় হয় সেই বাড়িরই একটি মেয়ের সঙ্গে, যে কিনা একজন জিনজাদি ছিল। আশরাফ শুরুতে যখন সেখানে যায় সমস্ত জিনিসপাতি দেখে অবাক হয়, কারণ বাড়িটা বেশ অদ্ভুত রকমের ছিল। আর আশরাফ যেহেতু এতিম বেকার ছেলে ছিল, তার আগে পিছিয়ে দেখার মতো কেউ ছিল না। সেই জন্য আশরাফ মূলত সেখানে চলে যায় সেই মুরব্বী লোকটার সঙ্গে, এবং সেই লোকটা বলেছিল তাকে কাজ দিবে, কিন্তু সে কোনো প্রশ্ন করতে পারবে না। বাড়ির গৃহস্থলী সকল কাজ করতে হবে। আর সেই মুরব্বী লোকটা মূলত একটি মাদ্রাসায় শিক্ষকতা করত, এবং সেখানে 2 বেলা খাবার পৌঁছাতে হবে, সকালে এবং দুপুরের খাবার, এবং বাড়ির সমস্ত কাজবাজ করতে হবে। সেই বাড়িতে কি কি হয়েছিল আশরাফের সঙ্গে, আর কিভাবে বা এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, তা এই পুরো ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সেই সঙ্গে আপনি আমাদের অন্যান্য চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেগুলো অবশ্যই করবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আমাদের আজকের পাঠানো জীবনের ঘটনায়। আমার নাম আশরাফ। আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল যার সাক্ষী এখন আমি নিজে, এবং আমার পরি স্ত্রী এখনো আমার পাশে বসে আছে। আমি শুরুতে ভাবতে পারিনি যে আমার জীবনটা হঠাৎ করে এরকম পাল্টে যাবে। ছোটবেলা থেকেই বেশ দারিদ্রতা দেখে বড় হয়েছি, খুবই অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার আব্বা এবং আম্মি যান অনেক আগেই আমাকে ছেড়ে জান্নাতবাসী হয়ে গিয়েছেন। আমি আমার দাদির কাছে মানুষ হয়েছি। আমার বয়স যখন 7 বছর, তখন আমার আম্মি যান আমাকে রেখে মারা যান। এরপরে আস্তে আস্তে 2 বছরের মধ্যে আমার আব্বা জানও মারা যান। তবে এটা কোনো ইনসিডেন্ট ছিল নাকি অন্য কোনো কিছু ছিল সেটা আমি জানি না। এরপরে আমাকে আমার দাদি লালন পালন করতে শুরু করে। দাদি আমাকে বেশ ভালোবাসতো। আমার বয়স যখন 13 বছর হলো, তখন দাদিও আমাকে ছেড়ে চলে গেলেন। এরপর আমি আমার চাচার ঘরে অত্যাচার সহ্য করে মানুষ হতে লাগলাম, কারণ চাচি খুব একটা ভালো মানুষ ছিলেন না। তিনি সবসময় আমাকে দিয়ে কাজ করাতেন এবং নানানভাবে বকাঝকা করতেন। দেখতে দেখতে এরকম করে প্রায় 18-19 বছর বয়স পর্যন্ত আমি সেই বাড়িতে থেকেছি। এরপর চাচিজান আমাকে বাড়ি থেকে বেরিয়ে করে দিলেন, কারণ চাচাজান তখন নিজে ইনকাম বন্ধ হয়ে বিছানায় পড়ে গেল। তার ছেলেরা আমাকে রাখতে চাইতো না, সকলে কেমন যেন আমার সঙ্গে বাজে আচরণ করত। তিনি আমার বড় চাচা ছিলেন। তবে চাচা নিজে থেকে আমাকে বললেন, বাবান তুই বড় হয়েছিস, এখন অন্য একটা জায়গায় কাজ খুঁজে দেখ, এখানে থাকলে তোর চাচিরা তোকে বাঁচতে দিবে না। সেই চিন্তা করেই সেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এরপরে কত জায়গায় ঘুরেছি কাজের সন্ধানে। 3 বেলা ঠিকমতো খাবার জোটেনি, একবেলা কোনো মতো আধ পেট খেয়ে বাকি বেলাগুলো পানি খেয়ে শুয়ে রয়েছি। এরকম কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করেছি তখন। কিন্তু হঠাৎ করেই আমার জীবনকে আলোকিত করে সেই লোকটি আসবেন, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। বৃদ্ধ সেই মুরব্বী লোকটা, যার নাম ছিল জয়নাল, তিনি আমার কাছে আসেন, এবং সেই জয়নাল হুজুর আমাকে প্রায় এক প্রকার তার কাজের জন্য ঠিক করে ফেলেন। আমি কাজ খুঁজছিলাম। সেদিনও কাজ খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত অবস্থায় একটি গাছের গোড়ায় বসেছিলাম। খুবই ক্ষুধার্ত ছিলাম। মসজিদের বাহিরের সেই গাছটির ওপর একটা বড় পাখি বসেছিল। পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি। তখন সন্ধ্যা, মাগরিবের নামাজ শেষ হয়ে গিয়েছে। সকলেই চলে যাচ্ছে তার নিজ নিজ বাড়িতে। আমার তো থাকার কোনো জায়গা নেই। আজকে ভাবলাম এই মসজিদেই আমি রাতটা কাটিয়ে ফেলবো, তারপর না হয় কোনো একটা জায়গায় যাব। এই জায়গাটা কোথায় আমি জানি না, কারণ এই জায়গাটা আমার থেকে একদম সম্পূর্ণ আলাদা এবং অন্যরকম। আমার পরনে জীর্ণ শীর্ণ একটা পোশাক। সেই অবস্থায় আমি সেই গাছের গোড়ায় চুপচাপ বসে আছি। পথের মাঝখান দিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ মুরব্বী লোক। অতটা বৃদ্ধও না, তবে তার মাথায় পাগড়ি টুপি এবং একটা জুব্বা পরা, লম্বায় প্রায় 6 ফিটের কাছাকাছি হবে।
আমার থেকেও লম্বা। তিনি আমাকে ওই অবস্থায় বসে কান্না করতে দেখে বললেন, কি ব্যাপার যুবক, তুমি কান্না করছো কিসের জন্য? আমি তখন তাকে বললাম যে কান্না করব না তো কি করব, আমার জীবনে আছেই বা কি, আমি এত কষ্ট করে জীবনযাপন করছি, ছোটবেলা থেকেই এরকম। তিনি আমার কাছে এগিয়ে আসলেন। আমাকে দেখে তিনি মনে করলেন আমি ক্ষুধার্ত। জানি না কিভাবে তিনি সেটা মনে করলেন। তিনি তার থলের ভেতর থেকে একটা প্যাকেট এগিয়ে দিলেন। তার ভেতরে এক টুকরো মিষ্টি আর 2টা রুটি ছিল। আমি সেই মিষ্টি দিয়ে রুটিটুকু খেলাম। এত সুস্বাদু খাবার আমি আমার জীবনে কোনোদিন খেয়েছি বলে আমার মনে পড়ে না। লোকটির চোখগুলো ঘোলা, একদম নীলচে বর্ণের, যেন বিড়ালের চোখের মতো, এবং তার চোখগুলো অন্ধকারের জন্য জ্বলজ্বল করে এরকম। আমি তখন লোকটিকে বললাম, আপনি আমাকে কি কোনো কাজ দিতে পারেন? আমার সত্যি কাজের খুব প্রয়োজন। লোকটি তখন বললেন, আমি এই জগতের কেউ না বা এই এলাকার কেউ না, আমার বাড়ি অনেক দূরে, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আমার কাছে কাজ থাকলেও আমি তোমাকে কাজ দিতে পারছি না। আমি তখন লোকটির পা জড়িয়ে ধরলাম, বললাম, আপনি যে কাজ বলবেন আমি সেটাই করব। দয়া করে আপনি আমাকে এরকমভাবে ফেলে যাবেন না। আমি বিগত 1 মাস ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনি আমার ব্যাপারে হয়তো কিছু জানেন না। আমি একজন এতিম ছেলে। আমার আব্বা অনেক বছর আগে মারা গিয়েছে। আমাকে আমার চাচারা বের করে দিয়েছে। আমি সত্যি এখন সমস্ত কিছু শূন্য। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব, সত্যি কথা। লোকটি আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, তোমাকে দেখে তো মায়া হচ্ছে, কথাগুলো শুনেও মায়া হচ্ছে। তখন সে বলল, তুমি কি করতে আগে? আমি তখন বললাম, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, 15-16 পারা পর্যন্ত মুখস্থ করেছি। তারপর আর পড়াশোনা করা হয়নি, কারণ দাদি মারা গিয়েছিলেন। তারপরে আর কন্টিনিউ করা হয়নি, কারণ দাদি খরচ বহন করতেন। চাচাজি খরচ কিছুদিন দিয়েছেন, তবে চাচির জ্বালায় তিনি আর খরচ দিতে পারেননি। একটা এতিমখানায় ভর্তি হতে চেয়েছিলাম, তবে আমি একা আর সাহস করে কোলাতে পারিনি। সেখানে আমাকে রাখবে কি রাখবে না, এই পড়াশোনা। লোকটি আমার দিকে তাকালো, বলল, তুমি কি বাকি সমস্ত পাড়াগুলো পড়তে চাও? তোমার কি ইয়াদ আছে? আমি তখন বললাম, অল্প অল্প আছে, তবে শুরু থেকে আবার শুরু করলে ইনশাল্লাহ 1-2 বছরের ভিতরে আমি শেষ করে ফেলতে পারবো। মুরব্বী লোকটা বললেন, আমার ওইখানে একটা মাদ্রাসা আছে, তুমি চাইলে আমার বাড়িতে কাজ করতে পারো এবং মাঝে মধ্যে সন্ধ্যার দিকে আমি তোমাকে সবক দিব। তুমি যদি সেটা করতে পারো তাহলে তুমি আমার সঙ্গে চলো। আমি এমনিতে তোমাকে নিতাম না, যখন জানতে পারলাম তুমি অর্ধ কোরআনের হাফেজ, তখন আমি তোমাকে নেওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছি। তোমাকে কিন্তু সেখানে গেলে আর ফেরত আসতে পারবে না, আমার সঙ্গেই তোমার সারা জীবন কাটিয়ে দিতে হবে, তুমি এই জগৎ আর ফিরে আসতে পারবে না। আমি তখন বললাম, আমার আর ফিরে আসার দরকার নেই। আমার একটা কাজের সন্ধান হলে সেখানে দরকার হলে আমি থেকে যাব, কারণ আমার নিজস্ব কোনো ঠিকানা নেই। আমার আব্বা যে জমি জমা রেখে গিয়েছিলেন সেগুলো আমার চাচারা ভাগ দখল করে খেয়ে ফেলেছে। সেগুলো নিতে গেলেও তারা হয়তো আমাকে দিবে না। সেহেতু আমার এখানে কোনো সম্পদ বা ওরকম কোনো কিছু নেই, সেহেতু আমি এখানে থেকেই বা কী করবো? বৃদ্ধ লোকটি তখন বললেন যে, ঠিক আছে। তার নাম ছিল জয়নাল হুজুর। আমি জয়নাল হুজুর করেই বলছি। জয়নাল হুজুর তখন বললেন, ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে, তারপর দেখা যাবে তোমার অগ্রগতি কতটুকু হচ্ছে, তবে তোমার কিছু কাজ আমি যাওয়ার সময় বুঝিয়ে দিব। লোকটির সঙ্গে সঙ্গে আমি হাঁটতে শুরু করলাম। রুটি দুটো খাওয়ার পর শরীরে হালকা এনার্জি ফিরে এসেছিল। সেই এনার্জি নিয়ে আমি সামনে এগোতে লাগলাম। খানিকটা পথ আমি যাবার পর আমি দেখতে পেলাম দুই পাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। দুই পাশে ঘন এবং বিরান জঙ্গল, খুব বড় বড় গাছ এবং ঝিঝি পোকার ডাক। এত বড় বিরান জঙ্গল এর আগে আমি কখনো দেখি নাই। আর এত বড় বড় গাছ, তার উপর আবার পাহাড়ি অঞ্চল। এখানে তো আমি প্রায় 3-4 দিন ধরে আছি, এই গ্রামে বা এই শহরে। এরকম জায়গা তো আমি দেখিনি। লোকটি তখন বললেন, তোমাকে আমি আগেও বলেছি, আমি তোমাকে যেখানে নিয়ে যাবো সেখানকার বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না আমাকে। তুমি সেখানে থাকবে, খাবে এবং আমার হয়ে কাজ করবে, এবং প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ শেষ করে তুমি 2 ঘন্টা কোরআন তিলাওয়াত করবে। আমি ফজরের নামাজ শেষ করে সরাসরি আমার মাদ্রাসায় চলে যাই। তুমি বাড়িতে বসে এই 2 ঘন্টা কোরআন তিলাওয়াত করবে এবং ইয়াদ দিবে, মুখস্থ করবে সমস্ত কিছু, ঠিক আছে? আমি তখন বললাম, জি আচ্ছা হুজুর, আপনি যা বলবেন আমি সেটাই করব। আপনি আমাকে সারাদিন একটা জায়গায় বসে থাকতে বললে আমি বসেই থাকবো, সারাদিন মাটি কাটতে বললে মাটিই কাটবো, তাতে আমার যতই কষ্ট হোক না কেন, আপনি আমার অন্নদাতা। ওই মুহূর্তে লোকটি রেগে গিয়ে বললেন, রিজিকের মালিক আল্লাহ এবং খাওয়ানোর মালিকও আল্লাহ, আমি তো উসিলা মাত্র, ওই আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করো। ওই মুহূর্তে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। লোকটি আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। বেশ খানিকক্ষণ হাঁটার পর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা একটা বাড়ির সন্ধান পেলাম। মানে চারিপাশে ঘন জঙ্গল, এত বড় বড় গাছ, গাছের পাতাগুলো সবুজ হওয়ার বদলে লাল টকটকে,
আর কিছু কিছু পাতা আছে নীল রঙের। এরকম অদ্ভুত জাতীয় পাতা এবং গাছ এর আগে আমি কখনো দেখিনি। একটা অঞ্চলের একটা দুটো গাছ এরকম হতে পারে, কিন্তু সবগুলো গাছ এরকম হতে পারে তা আমার আসলেই বিশ্বাস ছিল না। আমি তখন লোকটির সঙ্গে পেছন পেছন আসছিলাম। লোকটি আমাকে কোনো কিছু না বলতে নিষেধ করেছে। জয়নাল হুজুর আমাকে সঙ্গে নিয়ে আসলেন এবং আমি দেখতে পেলাম একটা পাথরে তৈরি দোতলা বাড়ি। পুরো বাড়িটাই পাথর দিয়ে নির্মাণ করা এবং পাশে আরেকটা ঘর আছে। সেটা মনে হয় গোশালা, মানে এখানে গরু ছাগল এই জাতীয় তারা পোষেন বা খামার। এর পাশে একটা কুয়া আছে, সেই কুয়া থেকেই মনে হয় এরা পানি তোলে। আর এর কোণা দিয়ে আরেকটা ঘর আছে। এই জন্য এক অদ্ভুত বাড়ি। আশেপাশে আর কোনো বাড়ি ঘর দূর নেই। পেছনে থাকলেও থাকতে পারে, তবে আমি ওই দিনকে রাত্রেবেলা দেখতে পাইনি। লোকটা আমাকে নিয়ে গেল ঘরে, নিজের পর বলল, এই হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমাদের প্রধান বাড়ি। এই বাড়িতে তোমার ঢোকার অনুমতি নেই। আমি যখন বলবো তখনই তুমি এই বাড়িতে ঢুকবে, কারণ এই বাড়িতে আমার পরিবার থাকে। আমার 2 স্ত্রী, 4 কন্যা সন্তান এবং 2 পুত্র সন্তান। 2 কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দিয়েছি, আর 2 কন্যা সন্তান আছে, সেহেতু তারা পর্দা করে, সেহেতু তোমার এই ঘরের ভিতরে যাওয়ার অনুমতি নেই। আমার মাদ্রাসায় যখন তোমার জন্য খাবার নিয়ে দিবে, তখন বাইরেই তোমার জন্য টিফিন ক্যারিয়ার দিবে। তুমি সেই টিফিন ক্যারিয়ার নিয়ে সোজা চলে যাবো মাদ্রাসার দিকে। আমি বললাম, জি আচ্ছা হুজুর, ঠিক আছে। আমার এই ঘরের দিকে তাকানোর কোনো প্রয়োজনও নেই, কারণ ওই ঘরে আমার কোনো কাজই নেই। পাশে তিনি আরেকটা ঘর দেখিয়ে দিলেন, বললেন, এটা হচ্ছে আমাদের গবাদি পশু পালনের স্থান। তোমার কাজই হচ্ছে মূলত গবাদি পশু পালন করা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, বাড়ির টুকটাক কাজ করা, বাজার সদাই করা, আর আমার যা বলো তাই ফলো করা। তুমি সেগুলো করতে পারবে? আমি তখন বললাম, জি অবশ্যই করতে পারবো। তিনি বললেন, এর বিনিময়ে তুমি কিছু অর্থ পাবে, আর এখানে 3 বেলা থাকা খাওয়ার সুবিধা পাবে। লোকটি একথা বলতে আমি বললাম, আমি এখানে শুধুমাত্র খাবার পেলেই হলো, আর কিচ্ছুর প্রয়োজন নেই আমার। তিনি বললেন, ঠিক আছে, তোমাকে শোয়ার জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। তাই বলে লোকটি একটা ইশারা দিল এবং হাতে ইশারা দিতেই ভেতর থেকে একটা লোক, প্রথমে তিনি আমার কাছে মনে হলো যে শূন্যে ভেসে আসছে, পরবর্তীতে দেখলাম তিনি হেঁটেই আমার দিকে আসছে, তার পরনে জুব্বা পরা এবং মাথায় পাগড়ি। তিনি আমাকে বললেন যে, এ কে? হুজুর তখন বললেন যে, এত প্রশ্ন করো না, ও আজকে থেকে আমাদের এখানে কাজ করবে। তুমি ওকে ওর শোয়ার জায়গাটা দেখিয়ে দাও, এই ঘরে। লোকটি তখন আমাকে পশ্চিম কোণা নাকি পূর্ব কোণা আমি জানি না, তবে মনে হচ্ছিল পশ্চিম, আমাকে সেই ঘরে নিয়ে গেলেন। সেই ঘরটা একটু স্যাঁতসেঁতে, তবে বেশ ভালো একটা রুম, এবং ওই ঘরটা মূলত হচ্ছে তাদের স্টোর রুম, বিভিন্ন জিনিসপাতি স্টোর করে রাখা। আর দোতলার উপরে কি আছে তা আমি জানি না। ওইখানের একটি রুমে আমাকে বলল, তুমি আজকে থেকে এখানেই থাকবে। রুমটা বেশ বড় এবং খুব সুন্দর। এরকম রুমে আমি আমার এই সারা জীবনেও থাকিনি। ভাঙাচোরা এবং ভাঙা খাটে ঘুমিয়েছি, কিন্তু এখানের পরিবেশ, সোফা এবং টেবিল সমস্ত কিছু এখানে আছে। এমনকি টেবিলের ওপর একটা কোরআন শরীফও দেখতে পেলাম। তখন উনি আমাকে বললেন, এখানে আমাদের আগের এক লোক থাকতেন, তিনি আমাদেরই এক চাচাতো ভাই ছিল, সে এখানে থাকতো, সে চলে গিয়েছে। রুমটা বেশ ভালো গোছালো আছে, তুমি থেকে আরাম পাবে। আমি তখন বললাম, আমি সাধারণ একজন কাজের মানুষ, আমি এখানে থেকে আরাম করে কি করব? লোকটি তখন বলল, চাচাজি বেশ ভালো মানুষ, তোমাকে নিয়ে এসেছে যেহেতু তুমি এখানে মনোযোগ সহকারে কাজ করো, ঠিক আছে? আর এমন কোনো কিছু করো না যাতে চাচাজি কষ্ট পান। আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এমন কোনো কিছু করবো না যাতে চাচাজি কষ্ট পান বা আমাকে তিনি খারাপ বা ভুল বোঝেন। লোকটি তখন চলে গেল। আমি বিছানা দেখিয়ে সত্যিই বেশ আরামদায়ক মনে করছিলাম, এবং বিছানাটা সত্যিই বেশ আরামদায়ক। এরকম আরামযুক্ত বিছানায় এর আগে আমি কোনোদিনই ঘুমাইনি। বেশ নরম এবং অন্যরকম। বাইরে বেশ ঠান্ডা ছিল। আমি তো শীতের কাপড় বা ওই জাতীয় কোনো কিছু নিয়ে আসিনি। উনি বললেন, রাতের বেলা বেশ ঠান্ডা পড়ে এইখানে, তুমি এই কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ো, তোমাকে দেখি মনে হচ্ছে তুমি ঠান্ডায় কাঁপছো। লোকটি চলে গেল। আমি সেই কাঠের দরজাটা বন্ধ করে দিলাম। বাড়িটা বেশ অদ্ভুত, পাথর দিয়ে নির্মাণ করা আর কাঠের দরজা দিয়ে এই বাড়িটা বিল্ড করা। দরজাটা সিটকারি মেরে দিলাম দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সাধারণত এত বেলা পর্যন্ত ঘুম করার আমার অভ্যাস নেই, তবে এর পরের দিন এত দেরি করে ঘুম থেকে উঠলাম। আমি মনে মনে ভাবলাম, মালিক বোধহয় এই আমাকে বের করে দিল। আমি ফজরের নামাজও পড়লাম না। সকাল হয়ে গিয়েছে ততক্ষণে, চারিদিকে একদম সূর্য মাথার উপরে চলে এসেছে প্রায়। আমি ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে আছি, কোনো কিছু যেন মিলাতে পারছি না। গোয়ারে একটা গবাদি পশু বাঁধা, তবে এ কেমন পশু আমি বুঝতে পারলাম না। না গরু, না মহিষ, না ভেড়া, না অন্য কোনো জন্তু। তাকে দেখতে বেশ অদ্ভুত, এবং এরকম জন্তু এর আগে আমি কখনো দেখি নাই। মাথার উপর হরিণের মতো শিং,
আর দেখতে একদম নীলগাই বা বনগাই এরকম কোনো কিছু একটার মতো। দুটো বাধা, তার সঙ্গে দুটো ছানাও আছে। পাশের আস্তাবলে দুটো ঘোড়া বাঁধা, আর এর ওই পাশে কয়েকটা বকরি একটা খাতার ভিতরে বন্দি করা, আর কিছু হাঁস মুরগিও আছে। তবে এগুলোকে দেখতে বেশ অদ্ভুত। আমি ঘুম থেকে উঠে যখন বাইরে বের হয়ে আসলাম, গতকালকে যে লোকটি আমাকে বলেছিল এরকম সকাল সকাল উঠো, সেই লোকটা আমাকে বলল যে তোমার নাম কি? আমি তখন বললাম আমার নাম আশরাফ। লোকটি বলল এত বেলা করে উঠলে তো হবে না, এই কাজগুলো তো আমার না, আমি এই বাড়িতে বেড়াতে এসেছি, আর তাছাড়া এটা আমার খালুর বাড়ি। খালু আমাকে কালকে এগুলো বলেছিলেন যে ছোকরা যদি না ওঠে তাহলে তুই করিস, ও নতুন নতুন এসেছে তো, এরকম করলে কিন্তু খালু তোমাকে রাখবে না। আমি তখন বললাম ভুল হয়েছে, আপনি আমাকে আজকে কাজগুলো বুঝিয়ে দিন, ইনশাল্লাহ কালকে থেকে দেরি হবে না। লোকটি আমাকে ওই দিনকে সমস্ত কিছু বুঝিয়ে দিল। বলল এই ঘরে মোট 2টো গাই আছে, আর হচ্ছে গিয়ে 4টা ঘোড়া আছে, 17টা ভেড়া এবং ছাগল আছে, বকরি আছে, আর এই হাঁস মুরগি আছে 15-20টার মতো। তো এইগুলো তোমাকে দেখতে হবে। আমি তো আজকেই চলে যাব, তোমাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম। মূলত এখানে এসেছিলাম আমি বেড়াতে, আর আগের যে কাজের ছেলেটা ছিল ও মূলত চলে গিয়েছে এখান থেকে, ওইখানে কাজ করবে না সেজন্য। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। আমি তাকে বললাম এই জায়গাটা কোথায়? সেই ছেলেটি বলল যে তোমাকে খালুজান কোনো কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছেন না? সে তো কোনো কিছু জিজ্ঞেস করবে না, এই প্রথম এখানে তোমার মতো কোনো কেউ আসলো। সে তো আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম কালকে তোমাকে দেখে, এবং আজকে সম্পূর্ণ শিওর হয়েছি। যাই হোক, খালুজান তোমাকে যা বলেছে তার ব্যতিক্রম কিন্তু তুমি করো না। আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে। লোকটি তখন হাত মুখ ধুয়ে সেখান থেকে চলে গেল জুব্বা পরে। এখানকার সব ছেলেরাই জুব্বা পরে, এবং মেয়েরা কি পরে সে এখন পর্যন্ত আমি দেখিনি, কারণ এখানকার কোনো মেয়ে আমি এখন পর্যন্ত দেখিনি। আমি প্রায় দুপুর পর্যন্ত সেখানে কাজ করলাম। ও আমাকে খড়ের গাদা, খাবার কোত্থেকে নিয়ে আসতে হবে, সমস্ত কিছু একে একে দেখিয়ে দিল। আমি ওই দিন সারাদিন একে একে করে কাজ করতে লাগলাম, এবং সারাদিনের পরিশ্রম শেষে দুপুরের পর আমাকে খাবার খেতে দিল। লোকটি আমাকে বলল যে দুপুরবেলা তুমি ওইখানে গেলে তোমাকে খাবার দিবে। আমি গোসল টোসল শেষ করে ওইখানে চলে গেলাম। আমার কাছে 1 কাপড়ই ছিল, এবং ওই কুয়া থেকে পানি তুলেই মূলত এই 1 কাপড়ই গোসল করেছি, গামছা পরে আর কি। গামছাও ওইখান থেকে নেওয়া জিনিস আর কি, উঠানে ছিল, আমি জিজ্ঞেস করে নিয়েছি। তো আমার কাছে তার কোনো কাপড় চোপড় নেই। গোসল করে সেই কাপড়টাই পরে আমি আবার ওই যেখানে আমাকে যেতে বলেছিল সেখানে গেলাম। যাওয়ার পরে আমি বললাম কেউ আছেন? একটা মহিলা বের হয়ে আসলো। মহিলাটি আমাকে বলল যে কি চাই। মেয়েটি মনে হয় এখানকার কাজের লোক, দেখে তো মনে হচ্ছে না, বেশ সুন্দর পরিপাটি জামা কাপড় পরা। আমি তখন বললাম যে আসলে আমার খুব ক্ষুধা লেগেছে। সে বলল আচ্ছা বসো, তোমার কথা বলেছিল আমাকে। আমি তাকে প্রথমে দেখে মনে করেছি এই বাড়ির কোনো মেয়ে, কিন্তু না, এই বাড়ির কাজের লোক এত সুন্দর। আমি তাদেরকে তাকিয়ে বললাম যে তুমি এখানকার কি এই বাড়ির লোক? সে তখন বললো না, আমি এখানকার কাজের লোক, রান্নাবান্না করি আর সকল কিছু দেখভাল করি। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তিনি আমাকে খাবার খেতে দিল, ভাতের সঙ্গে কি একটা খাবার যেন, তবে ওই খাবারগুলো এর আগে আমি কখনো খাইনি। শেষ পাতে একটা মিষ্টিও ছিল, যা খুব কষ্ট করে খেলাম। আর ওদিনকে মূলত দুপুরবেলা খাবার দেওয়ার কিছু ছিল না, হুজুর নিজে টিফিন কেনার ভরে নিয়ে গিয়েছিল, কারণ আমি দেরি করে উঠেছি, যদি না নিয়ে যাই সেই জন্য। যাই হোক, সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যার দিকে আমি খুব ক্লান্ত ছিলাম। হুজুর আসার আগেই আমি ঘুমিয়ে পড়লাম, এবং ওই দিনকে আগে আগে যেহেতু ঘুমিয়েছি, পরদিন তাড়াতাড়ি আমার ঘুম ভাঙবে। আমি এর আগের দিন কি করেছি নিজেও জানি না, তবে কিছু কিছু বিষয় বুঝতে পারছিলাম। পরের দিন ঠিক ফজরের আজানের ঠিক খানিকক্ষণ আগে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠেই আমি দরজা খুলে বাইরের দিকে দাঁড়িয়ে আছি, হুজুর বের হয়েছে কিনা সেটা দেখার জন্য। আজকেও যদি এমনটা হয় তাহলে হুজুর আমাকে খুব বকা দিবেন। আমি উঠে কুয়ো থেকে হাত মুখ ধুয়ে তখন সেখানে দাঁড়িয়ে আছি। হুজুর আমাকে বের হয়ে বললেন যে আশরাফ তুমি বের হয়েছো? আমি বললাম জি হুজুর। সে তখন বলল আশরাফ, আমি গতকালকে তোমার কিছু কিছু বিষয় সম্পর্কে একদমই ভুলে গিয়েছিলাম। আসলে এটা আমার আগের দিনই করা উচিত ছিল। এই নাও, তুমি এই জিনিসগুলো রাখো। আমি বললাম এর ভিতরে কি আছে? তিনি বললেন এর ভিতরে একটা তোয়ালে আছে আর 2-3 সেট জামা আছে। এখন থেকে তুমি এগুলো পরবে, আর সকালবেলা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে টুড়ে তারপর তুমি কোরআন তেলাওয়াত করো। তোমার টেবিলের উপর কোরআন শরীফ রাখা আছে, তুমি সেখানে কোরআন তেলাওয়াত করবে। তুমি কি পারবে নাকি আমি তোমাকে শিখিয়ে দিতে হবে? আমি তখন বললাম না হুজুর, আমি পারবো। তখন আমি হুজুরের কাছ থেকে ওই জিনিসগুলো নিলাম। আরও কিছু কিছু জিনিস আমাকে দিয়েছে, তার ভিতর জুতা ছিল, জামা কাপড়, গামছা, এই জাতীয় কিছু জিনিস ছিল। আমি সেগুলো নিলাম, নিয়ে আমার যে রুম আছে সেই রুমের ভিতরে আমি তখন নিয়ে পরে আমি গোসল করলাম। ওই মুহূর্তে পরে নতুন জামা পরে তখন আমি নামাজ পড়লাম। আমার সত্যি খুব আনন্দ লাগছিল, কারণ অনেক বছর পর এরকম নতুন জামা পরছি। জামাটা ছিল জুব্বার মতো জামা এবং পাঞ্জাবের মতো জামা, এবং এগুলো পরেই ওরা এখানে কাজ করে।
আর দু একটা জামা ছিল যেগুলো শার্ট প্যান্টের মতো। তো এগুলো আমি পরলাম এবং কাপড়গুলো বেশ অদ্ভুত ছিল, এরকম কাপড় আমাদের এখানে পরা হয় না সাধারণত। তো লোকটি তখন আমার দিকে তাকিয়ে এরকমভাবে চলে গেল। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে আমার সামনে উনি চলে গেলেন এবং বললেন, যথাসময় তুমি চলে এসো মাদ্রাসায়, মাদ্রাসা তোমাকে চিনিয়ে দিবে, তুমি এরকমভাবে আসবে, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওইখান থেকে মাদ্রাসাটা বেশ দূরে ছিল। সকালে উঠে আমি সকল কাজ করলাম, গবাদি পশুগুলো বের করলাম, তারপর আমাকে খাবার দাবারগুলো টিফিন কিটার ভর্তি করে দিয়ে দেওয়া হলো। আমি সেই খাবারগুলো নিয়ে সোজা, আমাকে বললো সোজা পথ ধরে হেঁটে যাবে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে আসে তাও কোনো কথা বলবে না কারোর সঙ্গে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। হুজুর আমাকে যেভাবে বলেছিল ঠিক সেভাবে আমি হাঁটতে লাগলাম। এমনকি কিছু কিছু ছেলে যারা আমার সঙ্গে কথা বলতে আসছিল, বাগানের ভিতর থেকে হুট করে উঠে আসছিল, বললো তুমি কে এবং তুমি এখানে কি করছো, এরকম কথাগুলো আমাকে বলছিল। তবে আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা হেঁটে আসলাম। হাঁটতে হাঁটতে হুজুর আমাকে যেভাবে আসতে বলেছিল ঠিক সেরকমভাবে আমি মাদ্রাসায় পৌঁছে গেলাম। মাদ্রাসায় পৌঁছানোর পর আমি খাবারগুলো তার হাতে দিলাম এবং বললেন যে তুমি খেয়েছো? আমি বললাম জি হুজুর, আমি খেয়ে এসেছি। সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, এখানে সকাল এবং দুপুরের খাবার আছে, তোমার সঙ্গে বিকালে আমার দেখা হবে, তুমি এখন যে রাস্তা দিয়ে এসেছিলে সেই রাস্তা দিয়ে সোজা একই কায়দায় হেঁটে চলে যাবে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওদিনকে চলে আসলাম আমি বাসায়, মানে যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়িতে আসার পর সারাদিনের কাজ শেষ করলাম এবং প্রথম আমার একটু ফিট হতে সময় লেগেছিল, কারণ গরুর খাবার কোথায় রাখা, এইসব বকরি ভেড়ার খাবারগুলো কোথায় রাখা থাকে সেগুলো খুঁজে বের করা, তারপর আবার এই ইসের জন্য কিছু ছানা যারা কিনা দুধ দিত এদের জন্য আবার ঘাস কেটে নিয়ে আসতে হতো, সেই ঘাসগুলো জঙ্গলের কোন জায়গায় পাওয়া যেত এই জিনিসগুলো আমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং এই জিনিসগুলো খুঁজে বের করতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল এবং দেখতে দেখতে সেখানে আমি প্রায় 1 মাসের উপরে থেকে ফেললাম। এবং আমি প্রতিদিন একই রুটিন ছিল আমার। সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে আমি নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতাম খানিকক্ষণ, হুজুর আমাকে বলতেন যে যথাসময় চলে এসো এবং আমি তখন ওইখান থেকে চলে আসতাম এবং সারাদিন এরকমভাবে কাটতাম এবং সন্ধ্যার দিকে গিয়ে ঘুম, আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া শেষ করে। তো এরকম করে আমার সময় ভালো কাটছিল। তো হঠাৎ করে এক দুপুরবেলা, যেখান থেকে আমার মূলত প্রথম মোর ঘরে সেই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার, যার নাম ছিল হচ্ছে মিশকাতের সঙ্গে আমার প্রথম দেখা হয় সেদিনকে এবং সত্যি আমি এটা কল্পনা করতে পারিনি যে তার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এবং মিশকাত ছিল হচ্ছে গিয়ে আমাদের হুজুরের 3য় নম্বর মেয়ে, 4টা মেয়ের মধ্যে 3য় নম্বর মেয়ে ছিল, এর থেকে আরেকটা ছোট মেয়ে ছিল আর কি। তো মিশকাত আমার বয়সী ছিল এবং তাকে আমি সেদিনকে আচমকা দেখে ফেলি। আমি আসলে দেখতে চাইনি, মূলত হচ্ছে আমি সেদিনকে ওই কুয়ার ধারে বসে ওইখানে ওই গোলাচ্ছিলাম আর কি, গরুর জন্য খড় গোলাচ্ছিলাম ভুসি দিয়ে। তো ওই মুহূর্তে হঠাৎ করেই মিশকাত বোরকা পরিহিত অবস্থায় বাড়ির ভিতর প্রবেশ করে এবং প্রবেশ করার পর আমার দিকে আচমকা তাকায় এবং আমি তার চোখের দিকে তাকিয়ে ফেলি। তার মুখটা অবশ্য নাকাব দিয়ে ঢাকা ছিল, শুধুমাত্র চোখ দেখা যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে ফেলি, বলি যে আমাকে মাফ করবেন, আমি আসলে আপনার দিকে তাকাতে চাইনি। মিশকাত তখন আমার দিকে তাকায়, তাকিয়ে বলে কি যে তুমি সেই ছেলে যেই ছেলেটি এখানে কাজ করার জন্য এসেছে? আমি বললাম জি আমি সেই ছেলে, আমাকে দয়া করে ক্ষমা করবেন, হুজুরকে কিছু বলবেন না দয়া করে, আমি কিছুই দেখিনি। মিশকাত তখন বললেন তুমি এরকম ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তখন বললাম হুজুর আমাকে নিষেধ করেছেন আমাকে এখানে এরকমভাবে করতে আর কি, আপনাদের সঙ্গে কথা না বলতে। ওই মুহূর্তে তখন মিশকাত বলল আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই, আর তুমি তাহলে সেই ছেলে। আমি অবশ্য মাদ্রাসায় ছিলাম এই কয়েকদিন, আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, মাদ্রাসা থেকে আজকে আমি এসেছি। মাঝখানে কিছুদিন এসেছিলাম এবং এসে আব্বা হুজুর বলেছিলেন একজন কাজের লোক রেখেছে, তবে তুমি যে একজন মানুষ সেটা আমি জানতাম না। যাই হোক, তোমার নাম কি? আমি তখন বললাম আমার নাম আশরাফ। মেয়েটি তখন বলল আচ্ছা ঠিক আছে আশরাফ, তুমি তাহলে কাজ করো। আমি ভেতরে গেলাম। সে এত সুন্দরভাবে আমার সঙ্গে কথা বললো, শুধুমাত্র তার চোখ দেখেছিলাম আমি এবং তার চোখের মায়ায় পড়ে গিয়েছিলাম, এত সুন্দর চোখ তার। আমি তখন সেই কাজগুলো করতে লাগলাম। তার সৌন্দর্য দিকে তাকালে আমার হবে না, তিনি আমাদের ওস্তাদের মেয়ে, আমাদের হুজুরের মেয়ে, তার সঙ্গে কোনোভাবেই কথা বলা বলি বা এই জাতীয় কোনো কিছু চলবে না। মেয়েটি ঘরের ভেতর চলে গেল এবং এই মেয়েটির সঙ্গে আমার মাঝে মধ্যে দেখা হতো শুধুমাত্র ওই দূর থেকে। মেয়েটি দোতলার ঘরের বারান্দায় এসে বসে থাকতো এবং তার মুখে তখন হিজাব থাকতো। বাইরে থেকে আমার চোখ পড়লে আমি চোখ সঙ্গে সঙ্গে নামিয়ে নিতাম এবং এরকম করতে করতে সেখানে প্রায় 2 বছর সময় কেটে যায় আমার কাজ করার। এবং এই 2 বছরের মাঝখানে মিশকাতের সঙ্গে আমার শুধুমাত্র ওই সামনাসামনি বোরকা অবস্থায় দেখা ছাড়া আর কোনো কথাবার্তা হয়নি। আর আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে এখানে কোরআন তিলাওয়াত করতাম,
সেটা নাকি মিশকাত শুনতো, এটা আমি পরবর্তীতে জানতে পারি। আমার কোরআনের হাফেজ হওয়ার তখন অনেকটা কাছাকাছি চলে এসেছি আমি। হুজুর আমাকে নিয়মিত তালিম দিত, আমি কাজ করতাম এবং 2 বছর এখানে এরকমভাবে আমি পড়াশোনা করেছি। তখন আমি প্রায় 28 পারা পর্যন্ত পৌঁছে গিয়েছি, আর সবেমাত্র 2 পারা পর্যন্ত বাকি ছিল। এবং সেই সময় থেকেই আমার সঙ্গে ঘটে সেই ঘটনাটি, যা কিনা আমি আসলে সত্যি কল্পনা করতে পারিনি। হুজুর আমাকে বাড়িতে ঢোকার অনুমতি দেন। অনুমতিটা এমন ছিল, হুজুর তখন মাদ্রাসায় যেত একটু দেরি করে। তিনি আমাকে সকালবেলা সবক দিয়ে তারপর যেতেন। তিনি মাদ্রাসায় যেতেন সকালের খানা খেয়ে। আগে যেতেন, তবে উনি বললেন যে মাদ্রাসায় এখন তেমন প্রেশার নেই, তিনি অবসরে যাচ্ছেন সামনে। সেহেতু অন্যান্য সিনিয়র শিক্ষক যারা আছেন তারাই মূলত শিক্ষকতার দায়িত্বটা নিতে পারবেন। উনি তখন আমাকে বলল, দেখো আশরাফ, তুমি প্রায় সিনিয়র হয়ে গিয়েছো, প্রায় পৌঁছে গিয়েছো তোমার মূল ইসের পর্যন্ত। সেটা আমি বেশ খুশি হয়েছি। এখন থেকে সকালবেলা সমস্ত পড়াগুলো আমি তোমাকে করাবো আর কি। এই কয়েক বছর আমি একাই পড়েছি, না পারলে হুজুরের কাছে জিজ্ঞেস করেছি, সরাসরি মাদ্রাসায় চলে গিয়েছি, অথবা সন্ধ্যার দিকে তিনি আসলে তিনি আমার ঘরে বসেই আমাকে এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছেন। কিন্তু যেদিন থেকে আমি হুজুরের বারান্দায় বা হুজুরের ঘর পর্যন্ত যাওয়ার অনুমতি পেলাম, সেদিন থেকেই মূলত মেশকাত আমাকে ভালোভাবে দেখলো এবং চিনত। এতদিন মেশকাত জানতো যে আমি একজন মানুষ এবং এই বাড়ির কাজের লোক, কিন্তু মেশকাত আমার কণ্ঠ সম্পর্কে বিন্দুমাত্র জানতো না। কারণ আমার কণ্ঠস্বর ছিল একদম কোকিলের মতো কণ্ঠ, যেটা কিনা আমি ছাড়া আর কেউ জানতো না। হুজুর আমার কণ্ঠের প্রশংসা করতেন, বলতো, সত্যি আশরাফ, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি ভালো করবে, আমার বিশ্বাস তুমি ভালো করবে। সেদিন হুজুর আমাকে বললেন, তোমার তো আর কিছু অংশ বাকি আছে, খুব শীঘ্রই শেষ করে ফেলবে। তুমি এক কাজ করো, আমি কালকে থেকে মাদ্রাসায় দেরি করে যাব, তুমি আমার ভেতরের বসার ঘরে এসে প্রত্যেকদিন আমাকে পড়া দিবে, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা হুজুর, ঠিক আছে। আমি ওই দিন থেকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল ও সমস্ত কিছু বের করে ফজরের নামাজ পড়ে আমি তখন হুজুরের কাছে চলে যেতাম কোরআন শরীফটা নিয়ে, এবং আমি তার সামনে বসে অনেকক্ষণ আমি সবক দিতাম এবং ইয়াদ দিতাম। হুজুর বলতো যে তুমি বেশ ভালো করেছো, এবং সেই প্রথম দিন আমি টের পাই যে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমার কোরআন শরীফের তিলাওয়াতের কণ্ঠস্বর অনেক সুন্দর। আমি সেদিনকে কণ্ঠস্বর ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করতে শুরু করি। এর আগে এমনটা কখনো করিনি আমি, কারণ এর আগে আমি ঘরের ভিতর আস্তে আস্তে করে পড়েছি, যা ঘরের বাইরেও যেত না। আর নিশ্চয়ই মেশকাত দোতলার ঘরে ওই ভিতরের দিকে থাকতো, তার কান পর্যন্ত হয়তো সেই কণ্ঠস্বর পৌঁছাতো না, অথবা মিশকাতের সঙ্গে আমার তেমন দেখা হয়নি কখনো, কারণ মিশকাত নিজে মাদ্রাসায় পড়াশোনা করতো এবং মাদ্রাসাতে বেশিরভাগ সময় থাকতো। সেই সময় সম্ভবত মিশকাত মাদ্রাসা থেকে একবারের জন্য চলে এসেছিল। এর আগে একবার এসেছিল, তবে সেটা হাফেজি শেষ করে, মাওলানা শেষ করার পড়ার জন্য আবার তিনি হয়তো মাদ্রাসায় গিয়েছিল। তো 2 বছর পর মিশকাতকে তো আমি জীবনে কোনোদিন দেখিনি। যাই হোক, সেদিনকে আমি সকালবেলা হুজুরকে ইয়াদ দিচ্ছিলাম। আমি সূরাতুল বাকারার কিছু আয়াত হুজুরকে পড়ে শোনাচ্ছিলাম। হুজুর তখন আমাকে বলল যে, পড়ো, বেশ ভালো করছো তো। আমি চোখ বন্ধ করে আমার কণ্ঠস্বর ছেড়ে দিয়ে আমি কোরআন তিলাওয়াত করতে লাগলাম। এত সুন্দর কণ্ঠ। হুজুর আমাকে বললেন যে, তোমার কণ্ঠস্বর এত মায়াবী, সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আমার কোনো ছাত্রের এরকম নেই, তুমি একটা কাজের লোক নও শুধু, তুমি বরঞ্চ আমার খুব ভালো একজন ছাত্রও বটে আশরাফ। আমি তখন বললাম, হুজুর, সবই আপনার দয়া, আপনি দয়া করেছেন বলে আজকে আমি খেয়ে পড়ে বাঁচতে পারছি। ওই মুহূর্তে হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি পড়তে থাকো, আমি আসছি ভেতর থেকে। হুজুর তখন ভেতরে চলে গেল, এবং ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো আমার কেন যেন মনে হচ্ছিল আমাকে কেউ দূর থেকে দেখছে। এবং আমি পড়তে পড়তে হঠাৎ করে আমার চোখ চলে গেল ভেতরের একটা পর্দার দিকে। পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে, তার অর্ধেক চেহারা এবং চোখটা আমি দেখতে পেলাম। এবং আমি যখন তার দিকে তাকালাম, সঙ্গে সঙ্গে পর্দাটা নড়ে উঠল এবং সে ওইখান থেকে সরে গেল। আমি বুঝতে পারলাম না সেখানে কে দাঁড়িয়েছিল। তারপর উনি তো এখান থেকে চলে গেল। হুজুর খানিকক্ষণ পর এই পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। ঢোকার পর আমাকে বলল যে, দাও, তুমি আবার বলা শুরু করো। আমি তখন আবার তিলাওয়াত করতে লাগলাম। প্রত্যেক দিন আধা ঘন্টা হুজুরের সামনে বসে আমি তিলাওয়াত করতাম, এবং হুজুর আমাকে বলতেন, বেশ ভালো করছো তুমি, তুমি পড়তে থাকো। তারপর আমি আমার নিজের কাজে লেগে পড়তাম, এবং সেদিন থেকে আমি অদ্ভুত অদ্ভুত সব জিনিসগুলো দেখতে শুরু করি। প্রথম কয়েকদিন তো আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু প্রত্যেক দিন আমি টের পেতাম কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে দেখছে, এবং পর্দার আড়ালে কেউ একজন তাকিয়ে থাকে। আমি তার অর্ধ চেহারা এবং চোখ দুটো কয়েক দফা দেখেছি বা কয়েকবার দেখেছি, কিন্তু তাকে সত্যি আমি জানতাম না যে মেয়েটা কে বা কেন দেখে, বা সে একটা মেয়ে কিনা তাও আমি জানতাম না। পুরুষও হতে পারে, কারণ এখানকার প্রত্যেকের চোখই একই রকম, ঘোলাটে এবং নীল বর্ণের। আমি
প্রত্যেকদিন ওইখানে যেতাম, কোরআন তিলাওয়াত করতাম। 7-8 দিন পর থেকেই মূলত আমার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমি যেখানে ঘুমাতাম, আমার সেই ঘরটাই, ওই ঘরটার মধ্যে আমি রাতের বেলা শুয়ে আছি। হঠাৎ করেই আচমকা আমার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি খেয়াল করি আমার ঘরের ভিতরে একটা ছায়ার মতো অবয়ব আছে এবং সে আমার দিকে তাকিয়ে আছে। আমার ঘরের ভিতরে সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার থাকতো, তবে বাহিরের জানালা খোলা থাকলে বাইরে থেকে একটু আলো আসতো চাঁদনি রাতগুলোতে। সেদিনকে আচমকা চাঁদনি রাতই ছিল। আমি বাড়ির দিকে যখন হঠাৎ করে তাকালাম, আমি দেখলাম আমার ঘরে আমি যেখানে শুয়ে থাকি সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তার উপস্থিতি টের পেয়েছি তার গায়ের ঘ্রাণ শুনে, কারণ ঘ্রাণটা বেশ পরিচিত ছিল। আমি কোথায় যেন এর আগেই ঘ্রাণটা পেয়েছি, তবে মনে করতে পারছিলাম না। আমি তখন বললাম, কে কে এখানে? কেউ কোনো কথা বলল না। তারপর হঠাৎ করেই আমার ঘরের মধ্যে থেকে গায়েব হয়ে গেল। আমি বাতি জ্বালিয়ে, ওইখানে তো হারিকেন জ্বালানোর ব্যবস্থা ছিল, হারিকেনটা জ্বালালাম। জ্বালানোর পর আমি আশেপাশে তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেলাম না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কে আসবে ঘরের মধ্যে? কেউ তো নেই। যাই হোক, মনের ভুল মনে করে সেদিনকে আমি ঘুমিয়ে পড়লাম এবং পরপর কয়েকটা রাত একই ঘটনা আমার সঙ্গে ঘটতে শুরু করলো। আমি জানি না এটা কিসের জন্য, তবে কেউ একজন আমার ঘরের মধ্যে আসতো এবং এসে আমার দিকে তাকিয়ে থাকতো বা কোনো কিছু একটা করার চেষ্টা করতো। কি করতো আমি সেটা জানি না। আমি সত্যিই ভয় পেয়ে যেতে লাগলাম এবং হুজুরকে বলবো কিনা সেটা আমি বলবো মনে মনে ভাবতে লাগলাম। আমি ততদিনে বুঝে গিয়েছি যে আমি একটা জিনের জগতে আছি এবং হুজুর নিজে একটা জিন। আমি এখানে আসার কিছু মাস পরে বুঝতে পেরে গিয়েছিলাম যে এটা একটা জিনের জগৎ এবং যে হুজুর আমাকে নিয়ে এসেছে তিনি একজন জিন, কারণ এখানে থাকলে টের পাওয়া যায়। হুজুর আমাকে বলেছিল আমি যেন কখনো এই বিষয়ে তাকে কিছু জিজ্ঞেস না করি, যদি কখনো বুঝতে পারি তাহলে যেন চুপই থাকি। আমি ঠিক সেরকমভাবেই চুপ ছিলাম এবং তখন পর্যন্তও চুপ। তাহলে কি এটা কোনো জিনের কারসাজি যে আমার ঘরের ভিতরে কেউ আসছে এবং এটা কি কোনো জিন জাতি? আমি সত্যি বুঝতে পারছিলাম না। মেয়েটির কণ্ঠস্বর এবং তার যে গলার তার যে শরীরের যে সুগন্ধি, এই সুগন্ধিটা আমার কাছে খুব পরিচিত ছিল। কণ্ঠস্বর শুনতে পেলাম কিভাবে? সেদিন রাত্রেবেলা আমি শুয়েছিলাম, ফজরের খানিকক্ষণ আগে আমার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যায়। আমি হঠাৎ করে উঠে সেখানে বসে পড়লাম। আমি আমার সামনে সেই মেয়েটিকে দেখতে পেয়ে বললাম, তুমি কি এবং তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? আমার যত সম্ভব ধারণা ছিল এই বাড়ির কাজের মেয়ে, কারণ সে আমার দিকে কেমন কেমন করে যেন তাকাতো। আমি তখন বললাম, তুমি কি অমুক? সে তখন বলল, আমি অমুক হতে যাবো কিসের জন্য? এর আগে সে কোনো কথা বলেনি। আমি যখনই বললাম তুমি কি অমুক, সে বলে আমি অমুক হতে যাবো কিসের জন্য? আমি কে তোমাকে সেটা বলবো না, তবে তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। তুমি যখন কোরআন তিলাওয়াত করো সেই কণ্ঠস্বর আমার কাছে খুব সুন্দর লাগে, এই জন্য আমি তোমাকে প্রতিদিন দেখতে আসি। আমি গেলাম। তাই বলে সে আমার ওইখান থেকে গায়েব হয়ে গেল। আমি হারিকেনটা জ্বালাতেই আমি তখন বললাম, কি হতে পারে এটা? আমি জানতাম না যে এটা মিশকাত ছিল এবং এটা আমার কল্পনাতেও কখনো ছিল না। আমি প্রত্যেক দিন ওইখানে বসে কোরআন তিলাওয়াত করতাম আর হুজুরের জন্য প্রত্যেকদিন দুপুরবেলা খাবার নিয়ে যেতাম আমি মাদ্রাসায়। তো আমি এতটুকু বিশ্বাস অন্ততপক্ষে অর্জন করে ফেলেছিলাম যে আমি বাড়ির অন্দরমহল পর্যন্ত, বসার ঘর পর্যন্ত যেতে পারতাম এবং প্রত্যেকদিন দুপুর বেলার আগে আমি নামাজ পড়ে যখন বসার ঘরের আগ পর্যন্ত যেতাম, সেখানে যাওয়ার পর আমি ওইখান থেকে টিফিন ক্যারিয়ারটা নিতাম। ওইখানে টিফিন ক্যারিয়ার আগে থেকেই রাখা থাকতো। আমি দরজা নক দিয়ে ঢুকতাম, ঢোকার পর বলতো নিয়ে যাও টিফিন ক্যারিয়ার। কিন্তু সেদিনকে ঘটলো এক ব্যতিক্রম ঘটনা। ঘটনাটা এমন ছিল, আমি সেদিনকে গিয়ে বসেছি, দেখলাম টিফিন ক্যারিয়ার সেখানে নেই। আমি বললাম, আম্মাজি টিফিন ক্যারিয়ারটা দিন, আমি মাদ্রাসায় যাব। তিনি তখন বললেন যে দাঁড়াও নিয়ে আসছি। এই কথা বলতেই ওই পাশ থেকে একটি মেয়ে আমার দিকে এগিয়ে আসলো। মেয়েটির পরনে ছিল এক ধরনের হিজাব, মানে ঘরোয়া জামা এবং পাশাপাশি হিজাব। তার চোখ দুটো চেনা যাচ্ছিল এবং এই চোখ দুটো আমি চিনি। এর চোখ দুটো আমি এর আগেও কয়েক জায়গায় কয়েক দফা দেখেছি। কিন্তু সে আমাকে বলল, এই নিন খাবার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। খাবারের ক্যারিয়ারটা, মানে যে টিফিন ক্যারিয়ারটা ছিল, সেটা ধরা মাত্রই তার হাতের সঙ্গে আমার স্পর্শ লেগে গেল। সে ইচ্ছা করে তার হাতটা আমার হাতের সঙ্গে লাগালো। কেন লাগালো আমি বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গেই ভয়ে হাতটা ছেড়ে দিলাম এবং টিফিন ক্যারিয়ারটা পড়তে পড়তে প্রায় বেঁচে গেল। অন্য হাত দিয়ে আমি ধরে ফেললাম। তিনি আমাকে বললেন, সাবধানে। তখনই কেন যেন তার কণ্ঠস্বরটা আমার পরিচিত মনে হলো। আমি জানি না এটা কে বা কিসের জন্য। আমি তখন বললাম যে, আপনি কে? মেয়েটি বলল, আমি কি সেটা তোমার জেনে লাভ কি? তুমি যাও এখন এখান থেকে, এটা নিয়ে এখন যাও, তাড়াতাড়ি যাও। মেয়েটি কণ্ঠস্বর খুব পরিচিত লাগছিল, শুনেছি মনে হচ্ছে। যাই হোক, ওইখান থেকে আমি মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসায় যাওয়ার পথে কেন যেন মনে হচ্ছিল সেই কণ্ঠস্বর এবং সেই ঘ্রাণটা আমার পিছু পিছু আসছিল, কারণ ওই ঘ্রাণটা আমি মাদ্রাসায় যাওয়া পর্যন্ত পাচ্ছিলাম। আমি মাদ্রাসায় গেলাম, হুজুরের কাছে খাবারটা দিলাম। হুজুর আমাকে বলল, ঠিক আছে তুমি চলে যাও। আমি ফেরার পথেও ঠিক একই রকমের ঘ্রাণ পেতে লাগলাম।
এবং আমি বাড়িতে ফেরার পর বারবার শুধুমাত্র মনে হচ্ছিল যে কেউ আমাকে কি ফলো করছে, কি আমার আশেপাশে কি আছে। আমি কাজ করতাম সারাদিন, আর মাঝে মধ্যে যখন মন খারাপ থাকতো অথবা মন উদাস থাকতো তখন আমি গজল গাইতাম আর পাশাপাশি কোরআন তিলাওয়াত করতাম। আমার কোরআন শিক্ষা তখন প্রায় শেষই হয়ে এসেছিল। এমন পরিস্থিতিতে আমি ওই মুহূর্তে হুজুরকে তখন ফাইনাল সবক দেওয়ার দিন ছিল আর কি, এবং ওদিনকে আমি ফাইনাল হাফেজ হয়ে যাব। হুজুর আমাকে তকমা দিবেন হাফেজের এবং বলবেন যে তুমি হাফেজ সম্পূর্ণ করেছো। যাই হোক, সেদিনকে আমি প্রথমবার মিশকাতকে দেখতে পাই, কারণ হুজুর সেদিনকে আমার সম্পূর্ণ পড়া শেষ শোনার পর আমাকে তিনি তার ঘরের ভিতর নিয়ে গিয়েছিলেন, এবং সেদিনকে আচমকা আমার দেখা হয় মিশকাতের সঙ্গে এবং আমি তাকে চিনতে পারি, কারণ মিশকাত সেদিনকে আমাকে বলেছিল তুমি কেউ বোকা, তুমি চিনতে পারো না কিছু, তোমাকে অভিনন্দন। তাই বলে মিশকাত সেদিনকে আমাকে প্রায় জড়িয়ে ধরার মতো একটা কায়দা করেছিল, যা কিনা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আমি তখন মিশকাতের সঙ্গে ওই ঘরের মধ্যে যাই। ঘরের মধ্যে যাওয়ার পর হুজুরের সঙ্গে যাওয়ার পর হুজুর আমাকে প্রথমে সবক ইয়াদ দেওয়ার জন্য আমাকে সেখানে বসান, বলেন কি যে তুমি এখানে বসে আমাকে পুরো আমি যা যা বলবো সেখান থেকে তুমি আমাকে পড়ে শোনাবা। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে হুজুর, যেখান থেকে আপনি বলবেন আমি সেখান থেকে আপনাকে পড়ে শোনাবো। তিনি তখন আমাকে পড়ে শোনাতে বললেন। আমি প্রায় দীর্ঘ 2 ঘন্টা তিলাওয়াত করলাম এবং তিনি আমাকে বললেন মাশাআল্লাহ, তুমি তোমার পড়া সম্পূর্ণ করেছো এবং তুমি একজন হাফেজ এখন, এবং তোমাকে হাফেজ করতে পেরে আমি বেশ আনন্দিত। যাই হোক, তুমি আমাদের বাড়ির কাজের লোকই নও শুধু, বরং একজন হাফেজও বটে, এবং তুমি চাইলে যে কোনো সময় এখান থেকে কাজ ছেড়ে চলে যেতে পারো, কারণ তোমার কাছে এখন বিদ্যা আছে। তুমি চাইলে তোমার জগতে ফিরে যেতে পারো, তোমার মনুষ্য জগতে। আমি তখন বললাম হুজুর, আপনি কিভাবে জানলেন যে আমি জেনে গিয়েছি যে আমি জিনের জগতে আছি? হুজুর তখন বলল, আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন আর জিন জাতিকে শক্তি এবং ক্ষমতা দিয়ে। আমি জানি তুমি অনেক আগেই জানতে পেরে গিয়েছো যে আমি একজন জিনজাদা এবং তুমি এখানে এসেছো জিনের জগতে, এবং আমি জানি এই জন্য আমি তোমাকে কিছু বলিনি। যাই হোক, তুমি জানতে পেরেছো এবং বুদ্ধিমত্তার সঙ্গে আমার সঙ্গে থেকেছো। তুমি চাইলে আমার এখানে থাকতে পারো, আর না চাইলে এখান থেকে চলেও যেতে পারো। আমি তখন কান্না করে ফেললাম, বললাম হুজুর আপনি কি বলছেন? আমি সারা জীবন আপনার খেদমতে থাকতে চাই, আমি এখান থেকে যেতে চাই না। হুজুর তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, সাব্বাস, তোমাকে আমি এভাবেই শিক্ষা দিয়েছি এবং এভাবেই তোমাকে বড় করেছি, তুমি আমার মন জয় করেছো। চলো, তোমাকে আজকে আমি আমাদের সঙ্গে খানা খাওয়াবো, আমাদের সঙ্গে তুমি খানা খাবে একসঙ্গে বসে। আমি বললাম হুজুর সত্যি? তখন সে বলল, হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে খানা খাবে, চলো ভেতরে চলো। হুজুর আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে মানে যেইখানটায় মূলত হচ্ছে আমি ওইখানে বসে খাবার খেতে হতো না, খাবার টেবিল, ওনাদের খাবার টেবিল হচ্ছে বসার মতো ছিল, উপরে একটু ছোট্ট করে হাফ টেবিল, এবং সেখানে হাঁটু গেড়ে ওনারা বসতো, এক পা উঁচু, এবং নবীর সুন্নাত অনুযায়ী তারা বসতো। এবং এই হুজুর খুবই ভালো ছিলেন, জালাল হুজুর খুবই ভালো একজন জিন ছিলেন। তিনি আমাকে সেখানে বসানোর পর আমাকে তখন তিনি বললেন যে তুমি এখানে বসো, খাবারগুলো আসছে, পরিবারের সকলের সঙ্গে মিলে আমরা খাবার খাবো, মানে আমার ছেলেরা এবং আমরা সকলে মিলে। মেয়ে ছেলেরা তো ওরা ভেতরে খায়, ওরা ভেতরে খাক। আমি হুজুরের সঙ্গে সেখানে বসলাম, এবং অন্দরমহলে আমি সেখানে গিয়ে সবেমাত্র বসেছি, ওইখানে বসার জায়গা আছে, চেয়ার জাতীয় জিনিস আছে, ওই রুমটাতে আমি একাই বসে আছি, আর কেউ নেই সেখানে। তো ওই মুহূর্তে ওনারা সকলে চলে গেল, আমি সেখানে একা বসে আছি। ওইখানে ওই মেয়েটি তখন আসলো হিজাব পরা অবস্থায়, এবং ওইটা যে মিশকাত আমি জানতাম না। মিশকাত তখন আমার কাছে আসলো, এসে বলল কি যে আপনাকে অভিনন্দন, আপনি ভালো আছেন? আমি তখন বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? সে তখন বলল আমি মিশকাত। আমি বললাম মিশকাত কে? আমি তো চিনি না। সে তখন আমাকে বলল আমার কণ্ঠস্বর শুনো তুমি টের পাচ্ছ না, আমার গায়ের ঘ্রাণ? আমি তখন বললাম হ্যাঁ আমি তো টের পাচ্ছি, কিন্তু ওই মুহূর্তে আমি তখন বললাম যে মিশকাত কে? সে বলল কি যে বোকারাম, তুমি টের পাচ্ছ না আমি কে? ওই মুহূর্তে এসে তার মুখের হিজাবটা সরালো, এবং আমি তার দিকে তাকালাম। সত্যি কথা, আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দরী কোনো মেয়েকে দেখিনি। সে তখন আমাকে বলল যে আশরাফ, তুমি সত্যি অনেক বোকা, তুমি কিছুই টের পাও না। আমি যে তোমার আশেপাশে এত মাস যাবৎ ঘুরছি, এতদিন ধরে ঘুরছি, তুমি কি সেটা জানো না? ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে সে হিজাবটা নামিয়ে ফেললো এবং বলল তুমি খুবই বোকা, তুমি কিছুই জানো না। এবং ঠিক সেই মুহূর্তে মিশকাতকে ডাক দিল, বলো মিশকাত। মিশকাত বলে উঠল জি আম্মি জান, আসছি। তাই বলে মিশকাত ভেতরের রুমে থেকে চলে গেল। ওই মুহূর্তে আশরাফের বুকটা ধরফর করতে লাগলো, কারণ এটা হচ্ছে সেই মেয়েটি, যেই মেয়েটিকে সে প্রথম দিন দেখেছিল এখানে আসার পর। ওই যে বলেছিল যে সে মাদ্রাসা থেকে এসেছে, তাহলে কি এটা হুজুরের 3য় নম্বর মেয়ে?
কিন্তু সে এটা কি বলে গেল? আশরাফ কিছু বুঝতে পারছিল না। আশরাফ তখন সেখানে থা হয়ে বসেছিল এবং মিশকাত বলল, আমি আবার আসছি, দাঁড়াও, তোমার সমস্ত কিছু দেখাচ্ছি। তাই বলে সে ওখান থেকে চলে গেল। আসলেই আশরাফ তখন পর্যন্ত কিছু বুঝতে পারছিল না। হুজুর একটু পরে আসলো। আসার পর আশরাফ আমাকে ডেকে ভেতরের দিকে নিয়ে গেল, ভেতরে যেখানে ওরা খাবার খায়। খাবার রুমটা দেখে সত্যি আমি অবাক হলাম। আমাকে সেখানে বসানো হলো, প্রায় অনেক ধরনের খাবার ছিল। খাবারগুলো আমাকে খাওয়াতে লাগলো, বললো, তুমি খাবারগুলো খাও, এগুলো তোমার জন্য আজকে স্পেশাল রান্না করা হয়েছে, কারণ আমি জানতাম তুমি এটা সম্পূর্ণ করতে পারবে। সেখানে এক একটা বড় বড় পিসের মাছ ছিল। এত বড় পিসের মাছ এর আগে আমি কখনো খাইনি। যদি এখানে আসার পর মাছ খেয়েছি প্রচুর, কিন্তু এত বড় পিস এর আগে আমি কখনো খাইনি। আর এখানে মাংস ছিল। আমাকে হুজুর বললেন এগুলো হরিণের মাংস। আমাদের জিন জগতে হরিণের মাংস খুবই ফেমাস। আমরা হরিণের মাংস বেশি খাই এবং আমাদের এই জঙ্গল ভরা হরিণ, এখানে খাবারের কোনো কমতি নেই। আল্লাহ তাআলা আমাদের রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছেন। এবং তুমি যে গ্রামটা দেখছো, এই গ্রামে আমাদের জিনেদের ঘনবসতি খুবই কম এবং খুব অল্প সংখ্যক জিন এখানে বসবাস করে। খাওয়া দাওয়া আমি তাদের সঙ্গে শেষ করলাম। তার দুই ছেলে ছিল, তাদেরকে তো আমি চিনি, তারাও মাদ্রাসায় থাকে। তো তারা মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে। তো উনি আমাকে বললেন যে এই হচ্ছে আমার গরিবখানা। তো তুমি আসার পর আমি যাই হোক খুশি হয়েছি এবং তুমি হাফেজ হয়েছ, আমি বেশ আনন্দিত হয়েছি। আমি তখন হুজুরের কথা শুনে বেশ অবাক হচ্ছিলাম। তিনি আমাকে এত বেশি আদর করেন আমি ভাবতেই পারিনি। কিন্তু মিশকাত আমাকে কি বলে গেল, সে কি বলছিল আমি বুঝতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পর আমাকে গিয়ে ওইখানে বসতে দেওয়া হলো আবার, এবং মিশকাত আমার জন্য মিষ্টি নিয়ে আসলো। মিষ্টি নিয়ে এসে বলল, নাও মিষ্টি খাও, তোমার মিষ্টি খাওয়ানো দিচ্ছি আমি। তুমি এতদিন পর্যন্ত আমাকে চিনতে পারোনি নাকি না চেনার ভান করেছ? আমি বললাম, তুমি কি হুজুরের 3 নাম্বার মেয়ে মিশকাত? তখন সে বলল কি যে হ্যাঁ, এতদিন পর বুঝে তুমি এটা টের পাচ্ছ যে আমি হুজুরের 3 নাম্বার না 4 নাম্বার মেয়ে? আমি তখন বললাম যে কিন্তু তুমি এটা কি বলছো আমাকে? মিশকাত সেই মুহূর্তে আমার কানের কাছে এসে আমাকে একটু হালকা আলতো করে জড়িয়ে ধরার মতো করে বলল, আমি তোমাকে ভালোবাসি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি জানি একদিন তুমি হাফেজ হবে। আমি সত্যি তোমাকে পছন্দ করি। মিশকাতের কথা শুনে তখন আমার বুকের ভিতর বাড়ি মেরে উঠল এবং বুক ধরফর করতে লাগলো। কারণ এটা কোনো দিনই সম্ভব না, দুনিয়া উল্টে গেলেও কোনোদিন সম্ভব না। সম্ভব না এই কারণে, কারণ হুজুর আমাকে এখানে নিয়ে এসেছিলেন বিশ্বাস করে। আমি তো এখানে হুজুরের মেয়ের সঙ্গে এটা করতে পারি না। আর ভালোবাসার কথা তো পরের কথা। আমি হুজুরের মন জয় করেছি, তার বিশ্বাস অর্জন করে এই বাড়ির মধ্যে প্রবেশ করেছি। কিন্তু ওই মেয়েটি যদি আমাকে এরকম প্রস্তাব দেয়, তাহলে তো আমার জন্য সেটা খুবই ভয়ঙ্কর কোনো ব্যাপার। হুজুর আমাকে ভুল বুঝবেন, এমনকি হুজুর আমাকে চিরদিন আমার গাদ্দার মনে করবেন এবং আমাকে ভুল বুঝবেন। এটা তো মোটেই ঠিক না। আমি তখন সঙ্গে সঙ্গেই সেই মিষ্টির যা কিছু ছিল এগুলো ধুয়ে ঘর থেকে বের হয়ে আসলাম। বের হয়ে বাহিরে চলে আসলাম। হুজুর আমাকে বললেন, কি ব্যাপার আশরাফ, তুমি ঘর থেকে বাহিরে চলে এসেছো কিসের জন্য? আমি তখন বললাম, হুজুর একটু সমস্যা আছে, এই জন্য চলে এসেছি। আর আজকের পর থেকে আমি ঘরের ভিতরে আর যাব না। আশরাফ তখন বলল, কেন আশরাফ, তুমি যাবে না কেন? আমার খাবার নিয়ে আসার জন্য তো তোমাকে অন্দরমহল পর্যন্ত যেতে হবে, বসার ঘর পর্যন্ত। আমি তখন বললাম, না হুজুর, আমি ওই পর্যন্ত যাব না, আমাকে খাবারটা বাইরে দিতে বলবেন। হুজুর তখন বললেন, হঠাৎ কি হলো, কেউ কি কিছু বলেছে? আমি বললাম, না হুজুর, কেউ কিছু বলেনি। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম নিজের কক্ষে। আমার বুকটা তখনও ধরফর করছিল। কি হবে আমি বুঝতে পারছিলাম না। আমাকে এখান থেকে অতি সত্বর চলে যেতে হবে, কারণ এই মেয়েটি কোনো পাগলামি শুরু করার আগে নাকি সে আমার সঙ্গে মজা করেছে। হুজুর ওদিনকে আমাকে তো বিদায় দিলেন। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। আজকে শুক্রবার ছিল। দুপুরবেলা সবক দিয়ে আমি তখন হুজুরের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘরে ফিরেছি। বিকেলবেলা এসে আমি খানিকটা ঘুমিয়ে পড়লাম, কারণ ওদিনকে খুব একটা কাজ ছিল না। আমি বিকেলের আগে পশুগুলোকে ঘরের ভেতর উঠালাম এবং পশুগুলোকে যখন ঘরে উঠাচ্ছিলাম তখন দেখলাম মিশকাত পশুর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমাকে বলল, আশরাফ এদিকে আসো তো। আমি বললাম, তুমি এখানে কি করছো মিশকাত, তুমি চলে যাও এখান থেকে, তুমি আমার কাছে এসো না। আশরাফ তখন মিশকাত তখন বলল, কেন, তোমাকে দিয়ে একটা কাজ আছে, এদিকে আসো আমার কাছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাজ আছে সেটা আলাদা কথা, কিন্তু তুমি কেন এসেছো? তুমি অন্য কাউকে পাঠিয়ে দিলে কাজের লোককে। তখন মিশকাত বলল, আমি তোমাকে দিয়ে কাজটা করাবো, কোনো সমস্যা আছে? তুমি এটা নিয়ে দর্জির দোকানে যাও, দর্জির দোকানে গিয়ে সেখানে আমার একটা কাপড় দেওয়া আছে, কাপড়টা নিয়ে এসো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার কাপড়টা আমি নিয়ে আসবো। তারপর আমি সেই কাপড়টার আনার জন্য সেই দর্জির দোকানে গেলাম। দর্জি আমাকে চিনত, কারণ এই বাড়ির ম্যাক্সিমাম কাপড় চোপড়ই সেখান থেকে আসতো এবং আমি সেই কাপড় চোপড়গুলো নিয়ে আসতাম। দর্জি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, এই নাও কাপড়টা।
দর্জিটাও একটা জিন ছিল এবং তিনি একজন দাড়িওয়ালা মুরব্বী জিন ছিলেন। তিনি আমাকে চিনতেন এবং আমাকে দেখা হলে সবসময় বলতেন, আশরাফ কেমন আছো? আমি বলতাম, আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। তিনি আমাকে বলতেন, হাজী সাহেব তোমার জন্য বেশ ভালো কিছুই করেছেন, তিনি তোমাকে বেশ আদর করেন। আমি বললাম, জি হ্যাঁ। আমার এই ভালোবাসা আমি কোথায় রাখবো? আমি ওই মুহূর্তে ওইখান থেকে হুজুরের সঙ্গে করে আমি চলে আসলাম ওই জিনিসটা নিয়ে বাড়িতে। আসার পর আমি দরজায়, মানে ওদের মূল যে ঘর ছিল ঘরে আমি টোকা দিলাম। টোকা দেওয়ার পর ঘর থেকে দরজা খুললো হচ্ছে মিশকাত। মিশকাত দরজা খোলার পর বলল যে উপরে আসো। আমি বললাম, কেন? সে বলল, উপরে আসতে বলেছি না, উপরে আসো। আমি বললাম, কিসের জন্য? বাসায় তো অনেকে আছে। মিশকাত তখন আমার হাত ধরে আমাকে উপরের কক্ষে নিয়ে গেল, দোতলার কক্ষে। সেখানে সাধারণত ওরাই থাকে, আর কেউ যায় না। আমার বুক তখন ধর করে কাঁপছিল। ও তখন বললো, তোমার ভয় পাওয়ার কারণ নেই, আব্বা আম্মা এবং অন্যান্য সকলে বাসায় নিয়ে আজকে তেনারা বেড়াতে গিয়েছেন, বাড়িতে আজকে আমি একা, কাজের লোকেরাও নেই, তুমি আসো, এসে আমার একটা কাজ করে দিয়ে যাও। আমি বললাম, কি কাজ? আমি তখন ঢোক গিলছিলাম, আমার ভয় লাগছিল প্রচন্ড পরিমাণ। মিশকাত তখন আমাকে ওর রুমে নিয়ে গেল, দোতলার কক্ষ, বারান্দার পাশে একটা ছোট্ট কাঠের দরজা, সেই দরজার ওই পাশে মিশকাতের রুম। মিশকাত বলল, এইখানে আমি থাকি, দেখো সুন্দর না? আমি বললাম, খুব সুন্দর রুম, কিন্তু তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে মিশকাত? মিশকাত আমাকে তখন বলল, এখানে নিয়ে এসেছি তোমার সঙ্গে নিরিবিলি কথা বলার জন্য। তুমি আসলে কি চাও? আমার ড্রেসটা এনেছো? আমি বললাম, হ্যাঁ মিশকাত, ড্রেসটা এনেছি, এই নাও। মিশকাতের হাতে আমি ড্রেসটা এগিয়ে দিলাম। সে ড্রেসটা হাতে নিল, নিয়ে বলল যে, এই ড্রেসটা এখন আমি পরবো, তুমি দেখবে আমাকে কেমন লাগবে, ঠিক আছে? তাই বলে মিশকাত পর্দার আড়ালে গেল, সেখান থেকে ড্রেসটা পরে আসলো। মিশকাতের মুখে না কোনো পর্দা আছে, না শরীরে কোনো পর্দা আছে। আমি তখন বললাম, তুমি কি করছো? তুমি পর্দা ছাড়া আমার সামনে কেন এসেছো? সে বলল, দেখো তুমি ভনিতা করো না, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে এই কথা আগেও বলেছি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। সে তো ভালোবাসার কারোর সামনে কেউ কি পর্দা করে যায়? আমি তোমার সঙ্গে কেন পর্দা করব? মিশকাত একদম গায়ে পায়ে বেশ ভালো এবং খুব সুন্দরী একটা মেয়ে ছিল। এত সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। মিশকাত তখন আমাকে বলে, দেখো তো কেমন লাগছে? আমি বললাম, খুব সুন্দর লাগছে তোমাকে, তুমি আসলে খুব সুন্দর, তোমার মতো মেয়ে আজ পর্যন্ত আমি দেখিনি, তুমি অতি সুন্দরী একটা মেয়ে, এবং এত সুন্দর এর আগে আমি কোনোদিন কোনো জায়গায় দেখিনি। আমি তখন মিশকাতের প্রশংসা করলাম। মিশকাত তখন বলল, আমি জানি তুমি আমার প্রশংসাই করবে, কারণ তুমি আমাকে পছন্দ করো। আমি বললাম, মিশকাত, একদমই এরকমটা কিছুই না, আমি তোমাকে পছন্দ করি না, আর তাছাড়া তুমি আমার পেছনে লেগো না। আমি এখানে এসেছিলাম কাজ করার জন্য, আমি হুজুরের কাছে খারাপ শাস্তি চাই না। তখন মিশকাত বলল, আচ্ছা বুঝতে পেরেছি, কোন জায়গাটায় তোমাকে বাধা দিচ্ছে আমাকে ভালোবাসতে? তোমার হুজুর, তাই না? আব্বাজান তোমাকে বাধা দিচ্ছে, যে আব্বাজান তোমাকে এখানে নিয়ে এসেছে, কাজ দিয়েছে, তুমি এখন এখানে কাজ করছো, আমাদের বাড়ি কাজের লোক। কিন্তু সেখানে যদি আব্বাজানই রাজি হয় যে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে কি তুমি আমাকে করবে? আমি তখন মিশকাতকে বললাম, যেটা কখনো সম্ভব নয় সেটা নিয়ে কোনো কথা বলো না, আর আমি চাই না যে তুমি আমার সঙ্গে কোনো সম্পর্কে জড়াও। আমি একজন মানুষ, আর তুমি একজন জিন জাতি, তুমি এটা কিভাবে করতে পারো মিশকাত? মিশকাত তখন বলল, ভালোবাসা কোনো মানুষ অথবা জিন জাতি দেখে হয় না, আমরা তো ওই একই আল্লাহর সৃষ্টি, তাই না? আমি হয়তো জিন জাতি, কিন্তু তুমি একজন আশরাফুল মাখলুকাত, এই দুটোই তো পার্থক্য আমাদের মধ্যে, তাছাড়া তো তেমন কোনো পার্থক্য নেই। আমি বললাম, ঠিক আছে, কিন্তু ও তখন আমার দিকে বলল, যে কোনো কথা না, দেখো তো আমাকে কেমন লাগছে। ওর বুকে কোনো ওড়না ছিল না, আর ওর যুবতী শরীরটা দেখে আমি চোখ নামিয়ে ফেললাম। আমি তখন বললাম, মিশকাত, তুমি ওড়না পরে নাও আর হিজাবটা পরে নাও, তোমাকে খুব সুন্দর লাগছে, আমি বলেছি তো। মিশকাত তখন জোর করে আমার কাছে আসলো, কাছে এসে আমার পিঠ ধরে ওর বুকের কাছাকাছি নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল যে, এবার বলো কেমন লাগছে, আমার দিকে তাকাও। ওর খুব কাছাকাছি আমি, ওর চোখের খুব কাছাকাছি, ঠোঁটের খুব কাছাকাছি, এতটা কাছাকাছি আমি কোনদিন যাইনি, কারণ কোনো মেয়ের তো দূরের কথা, মিশকাতের কাছে তো আমি তখন বুক ধরফর করতে লাগলো। ও তখন আমার বুকের উপর হাত দিল, যেখানে আমার হার্ট থাকে, এত জোরে বিট করছিল। ও তখন আমাকে বলল, তুমি যে আমাকে ভালোবাসো সেটা এটারই প্রমাণ, এবং এটা হচ্ছে আসল বিষয়। আমি তখন বললাম, এটা ভালোবাসার হার্টবিট নয়, এটা ভয়ের হার্টবিট, আমি ভয় পাচ্ছি খুব। মিশকাত তখন আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। এই চুমু এবং এই ভালোবাসা এক অন্য জগতীয় ভালোবাসা, যা কিনা আমি সত্যি বলে বোঝাতে পারবো না সেদিন কি পরিমাণ আনন্দ লেগেছিল, আমার ভালো লেগেছিল, সেই সঙ্গে আমি ভয়ও পেয়েছিলাম। মিশকাত তখন আমাকে ছেড়ে দিল, বলল যে, এবার তো আমাকে ভালোবাসবে? আমি বললাম, না, একদমই না। ওই মুহূর্তে তখন আমি ওইখান থেকে দৌড়ে বের হয়ে আসলাম। বের হয়ে আমি বারান্দায় এসে সবে মাত্র উঠোনের উপর দাঁড়িয়েছি, ঠিক সেই মুহূর্তে
হুজুর এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা প্রবেশ করলেন। তার ছোট মেয়ের সঙ্গে আছে, তার স্ত্রী আছে এবং তার ছোট ছেলেও আছে সঙ্গে। তিনি যদি আমাকে ঘর থেকে বের হয়ে দেখে ফেলতেন তাহলে কি কেলেঙ্কারিটা নাই হতো। আমাকে উঠানোর উপর দাঁড়িয়ে থাকতে দেখে বললেন যে আশরাফ, বাইরে থেকে জিনিসগুলো নিয়ে আসো তো। আমি জিনিসগুলো নিয়ে আসলাম, এনে বারান্দার ওইখানে রাখলাম। তারপর বলল যে আশরাফ, তুমি কি করছিলে সারাদিন? আমি বললাম যে এই তো হুজুর, আমি কাজ করছিলাম, গবাদি পশুগুলো তুললাম আর টুকটাক সমস্ত কাজ করছিলাম। তারপর আমাকে বসার ঘর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, কারণ ওই জিনিসগুলো বসার ঘর পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসলাম। তখন হুজুর আমাকে বলল, আশরাফ, এই ব্যাগটা উপরতলা পর্যন্ত দিয়ে আসো তো। যাও, উপরতলা মিশকাতের রুমের বাইরে দিয়ে আসো, ও এটা নিতে পারবে না একা একা। আমি বললাম, হুজুর আমি? হুজুর বললেন, হ্যাঁ যাও দিয়ে আসো। তখন আমার সঙ্গে মিশকাতের ছোট বোন যে ছিল সেও যেতে শুরু করলো, আর ও ছোট ছিল। আমি ব্যাগ দুটো ছিল, দুটো ব্যাগে আমি নিয়ে যেতে লাগলাম উপর পর্যন্ত। এবং উপরে যখন আমি নিয়ে ওদের রুমের সামনে দাঁড় করালাম, তখন ওই ছোট মেয়েটা মানে ওর বোন ঘরের ভিতর চলে গেল এবং মিশকাত আমাকে বলল, কি ভয় পেয়েছো? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে রাত্রে দেখা করতে আসবো। আমি তখন বললাম, মিশকাত, ভুলেও তুমি এটা কাজ করো না। আমি ব্যাগটা রেখে সোজা নিচে নেমে আসলাম। মিশকাত আমার দিকে তাকিয়ে হাসলো। আমি যে মিশকাতকে দেখেছি এটা কেউই জানে না। যাই হোক, ওদিনকে আমি ওইখান থেকে বের হয়ে আমার নিজের কক্ষে চলে আসলাম। আমি সারা রাত ভয়ে থাকলাম, যদি মিশকাত আসে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, যদি মিশকাত আসে কি হবে, এটা ভেবেই আমার একদম সারা রাত ঘুমই হলো না। যাই হোক, মিশকাত সেই রাতে আসেনি। আমি ওদিনকে ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাকি যে কাজগুলো করি সেগুলো করতাম। দিনের সারাদিনের রুটিন শেষ করলাম এবং কাজ শেষ করে আমি বিকেলবেলা হুজুর মাদ্রাসা থেকে বাসায় আসলো। আসার পর বললো যে আশরাফ, এদিকে আসো তো, কিছু হিসাবের কাজ আছে, দেখো তো এই কাজগুলো শেষ করো তো। আমি তখন হুজুরকে বললাম, আচ্ছা ঠিক আছে। মাঝে মধ্যে আমি হুজুরের মাদ্রাসার কিছু হিসাবের কাজও দেখতাম এবং তিনি আমাকে দিয়ে এগুলো করাতেন। আমি সেখানে বসলাম, বসার ঘরে বসে আমি সেই হিসাবের কাজগুলো করছিলাম। ঠিক সেই মুহূর্তে পর্দার আড়াল থেকে মিশকাত আমাকে ইশারা দিতে লাগলো, বলল, কি করছো? আমি বললাম, কিছু কাজ করছি, তুমি এখন এখান থেকে যাও। ইশারা দিয়ে বলতে লাগলাম। হুজুর পাশেই বসেছিল। ইশারা দিয়ে আমি বলছি, হুজুর সেটা দেখছে না, কারণ হুজুর তখন চোখ বন্ধ করে বিশ্রাম করছিল। হুজুর আমাকে বলল, কি হয়েছে? আমি তখন বললাম, না হুজুর, কিছু না। হুজুর তখন শুয়ে পড়ল। আমি হিসাব করছিলাম। ঠিক সেই মুহূর্তে হিসাব প্রায় শেষ হয়ে এসেছে, হুজুর ঘুমিয়ে পড়েছে। মিশকাত আমার কাছে আসলো। আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম, কাছে এসে সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেলো গালে। চুমু খেয়ে সেখান থেকে দৌড়ে আবার চলে গেল ঘরের মধ্যে। আমি তখন ভয়ে সিটকে আছি। মিশকাত মেয়েটা কি চাচ্ছে আসলে আমার কাছে, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। সে কি আমাকে আসলে বিশ্বাসঘাতক প্রমাণ করতে চাচ্ছে হুজুরের কাছে? হুজুর খানিকক্ষণ পর উঠলেন। ওঠার পর বললেন, কি ব্যাপার আশরাফ, হয়েছে? আমি বললাম, জি হুজুর, হয়েছে। হুজুর তখন আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসার পর দেখি মিশকাত বারান্দা থেকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে এবং বলল যে, তোমাকে আমি ছাড়ছি না। আমি সত্যি ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলাম। মিশকাত আমার সঙ্গে এই কাণ্ডগুলো প্রায় প্রতিনিয়তই করত। সেদিনকে রাতে ও আমাকে বলেছিল যে ঘরে আসবে, কিন্তু সেদিনকে রাতে ও সত্যি সত্যি ঘরে আসলো। আমি ঘুমিয়েছিলাম অর্ধেক রাত্রেবেলা এবং অর্ধেক রাত্রে ঘুমানোর পর মিশকাত আমার ঘরে আসলো। ঘরে আসার পর আমাকে প্রায় জড়িয়ে ধরেছে, মানে আমার বুকের উপর শুয়ে আছে আর কি। এসে তা আমি বুঝতে পারছিলাম না যে ও এমনটা কেন করছে। ও আমার থেকে অনেক সুন্দরী, পাশাপাশি খুব ভালো একজন জিনজাদি, আমার থেকে বেশি পড়ালেখা জানে, মালানা পর্যন্ত সম্পন্ন করেছে ও, আর আমি সবেমাত্র হাফেজ। ও তখন আমাকে বলল যে, তোমাকে ছাড়া আমার কেন যেন ভালো লাগে না, তাই বলে আমার বুকের উপর শুয়ে আছে এসে। আমি সেটা জানিও না, আমি বরঞ্চ ঘুমের মধ্যে ওকে ধরেই শুয়েছিলাম। আমি যখন বুঝতে পারলাম যে এটা মিশকাত, কারণ ওর গায়ের ঘ্রাণ, ওর শরীর নরম এবং সমস্ত কিছু আমি টের পেতাম ও যখন আমার কাছে আসতো। মিশকাত তখন আমার কাছে এসে যখন ওরকমভাবে শুয়েছিল, আমি উঠে পড়লাম সাথে সাথে। ও আমাকে বললো, কি ব্যাপার, তোমার বুকের উপর থেকে আমাকে সরিয়ে দিলে কিসের জন্য? আজকে কেন যেন তোমার বুকের উপর উঠে আমার শুতে ইচ্ছে করছিল, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আমি সত্যি খুব রেগে গেলাম। রেগে গিয়ে মিশকাতে একটা চড় মেরে দিলাম। বললাম, তুমি আমার সঙ্গে এরকমটা কেন করছো? তুমি কি চাও যে হুজুর আমাকে ভুল বুঝুক, আমাকে খারাপ মনে করুক? আমি এটা মোটেই চাই না। তুমি আমাকে যদি এখনই ছেড়ে না যাও, আমি কিন্তু এখান থেকে চিরদিনের জন্য চলে যাব, আর কোনোদিন এখানে ফিরে আসবো না। মিশকাতের পাগলামি আমি প্রায় 4 মাস ধরে সহ্য করছি এবং ও আমার সঙ্গে নিয়মিত এরকম করে, কিন্তু এই প্রথম ও আমার রুমে এসে এরকম আমাকে জড়িয়ে ধরে আমার সঙ্গে শুয়েছিল, যেটা কিনা একটা জেনার সামিল, এবং আমি এটা করতে চাইতাম না। সে একজন পর্দাশীল নারী এবং সে প্রায় আমার সঙ্গে এরকমটা করতো। আমাকে এসে জড়িয়ে ধরতো, চুমু খেত এবং বলতো যে, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এত সুন্দর একটা মেয়ের গালে আমি চড় মেরে দিব, সেটা আমি কল্পনাও করতে পারিনি। মিশকাত তখন কান্না করতে লাগলো।
আমি বললাম, তুমি কান্না করো না, তুমি আমার কথা শোনো। মিশকাত, আমি ওকে হাত ধরে টেনে ঘরের বাইরে নিয়ে আসলাম এবং ঘরের পেছনে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট নদীর জলধারা ছিল। আমি সেখানে মিশকাতকে নিয়ে গেলাম টানতে টানতে। আমি বললাম, দেখো মিশকাত, তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার মতো এরকম একজন সামান্য কাজের লোককে কেন ভালোবাসো? আমি তো একজন মানুষ, একজন মানুষকে তোমার এরকমভাবে ভালোবাসাটা সাজে বলো। মিশকাত তখন বলল, দেখো দেখো আশরাফ, আমি সত্যি কথা বলতে তোমাকে ভালোবেসেছি শুধুমাত্র তুমি মানুষ সেই জন্য হিসাবে না, বরঞ্চ তোমার কণ্ঠস্বর আমার কাছে খুব ভালো লাগে। তুমি কি সুন্দর করে তিলাওয়াত করো, এই তিলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে। তোমাকে তো আমার একদিন দুই দিনে পছন্দ হয়নি, দীর্ঘ কয়েক মাস বা বছর কেটেছে তোমাকে আমার পছন্দ করতে। একদিন করে দেখতে দেখতে তোমাকে আমার ভালো লেগেছে এবং এই ভালো লাগা আমার নিজের মধ্যে একা একা গ্রো করেছে। আমি চাইনি তোমাকে ভালোবাসতে। শুরুতে তোমাকে আমার হয়তো অতটা ভালো লাগতো না। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, তোমাকে একজন কাজের লোকই মনে হতো এবং আস্তে আস্তে তোমাকে দেখতে দেখতে কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যখন এখানে কাজ করতে, আমি দোতলার ওর বারান্দার রুম থেকে তোমাকে আমি দেখতাম। তোমাকে দেখে প্রথম অতটা ভালো না লাগলেও আস্তে আস্তে যখন তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম, তুমি যখন খুব সুন্দরভাবে তিলাওয়াত করতে শুরু করলে, আর পাশাপাশি তোমার গুণ দেখে আমার তোমাকে ভালো লেগে যায়। এটাতে আমার কোনো হাত নেই। আমাকে তুমি কেন কষ্ট দিচ্ছ বলো তো? আমার সত্যি খুব কষ্ট হয়। আমি সত্যি মেনে নিতে পারবো না তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া এই জীবনে আমি মেনে নিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। তোমার হাতে দুটো পথ খোলা আছে, হয় আমার মৃত্যু, আর না হয় তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। আমি তখন মিশকাতের হাতটা ধরলাম, হাত ধরে খুব নলপাত করে বলতে লাগলাম, মিশকাত, দেখো, তোমার বাবা আমাকে খুব খুব বেশি বিশ্বাস করে এখানে নিয়ে এসেছিল এবং এই বিশ্বাসের মর্যাদা আমি নষ্ট করতে চাই না। আমি চাই না তোমার বাবা আমাকে ভুল বুঝুক। আমি চাই যে তিনি আমাকে আজীবন এরকম স্নেহ করুক। বিষয়টা তুমি বুঝতে পারছো না। আমি চাই না তিনি আমার সঙ্গে এরকমটা করুক। আমি এখান থেকে চলে যাব দরকার হলে। মিশকাত তখন আমাকে জড়িয়ে ধরে বলল, না, তুমি এখান থেকে যেতে পারবে না। ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে চাইলো, কান্না করতে শুরু করলো। আমি তখন বললাম, মিশকাত, তুমি বোঝার চেষ্টা করো, এটা কখনো সম্ভব না। মিশকাত তখন আমাকে জড়িয়ে ধরে রাখলো প্রায় 20 মিনিটের মতো একটানা। আমি ওকে ছাড়াতে পারলাম না কোনোভাবেই। ও আমাকে এমনভাবে ধরে রেখেছে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমি এখানে কোনোভাবেই থাকবো না। কালকে সকালে হুজুরের কাছে অনুমতি নিয়ে আমি এখান থেকে চলে যাব। হুজুর যেহেতু বলেছে যে আমি মানুষের জগতে ফিরে যেতে পারবো, আমি ঠিক তাই করলাম। ওদিনকে মিশকাতকে আমি ঘর পর্যন্ত দিয়ে আসলাম কোনো মতো নলপাত করে। সে বাসায় চলে গেল। আমি আমার নিজের রুমে চলে আসলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হুজুরকে বললাম, হুজুর, আপনি বেয়াদবি মাফ করবেন। আমি আসলে আমার নিজের জগতে ফিরে যেতে চাই। আপনি আমাকে বলেছিলেন যে আমার কাছে এখন বিদ্যা আছে। আমি চাইলে এই মানুষের জগতে গিয়ে এই বিদ্যাকে ব্যবহার করে আমি নিজের মতো করে চলতে পারবো। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি এখান থেকে চলে যেতাম। হুজুর তখন বলল, কেন, কোনো সমস্যা হয়েছে? এখানে কি তোমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে বা এরকম কোনো কিছু? আমি তখন বললাম, না হুজুর, আপনার ছায়াতলে থাকা আমার জন্য ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার কেন যেন আমার নিজের এলাকা মন টানছে, আমার নিজের এলাকায় যেতে মন চাচ্ছে। আমি আবার এখানে আসবো, মাঝে মধ্যে আপনাকে দেখতে আসবো। সে তখন আমাকে বলল, ঠিক আছে, তুমি যদি যেতে চাচ্ছ আমি তোমাকে আটকাবো না। আমি সত্যি তোমাকে কোনো কিছুই বলবো না। তুমি বেশ ভালো একটা ছেলে, আমার মান সম্মান রেখেছো, সমস্ত কিছু করেছো, এমনকি আমার যা বলেছি তাই শুনেছো। এখন আমি তোমাকে যেহেতু বলেছিলাম যে তুমি চলে যেতে পারো তোমার জগতে, সেহেতু আমি তোমাকে যেতে দিতে রাজি আছি। তুমি কখন যাবে? আমি বললাম, হুজুর অনুমতি দিলে আমি এখনই যাব। হুজুর তখন বললেন, কিন্তু কেন, এমন কি তারা তোমার যে তোমার এখনই যেতে হবে? আমি তখন বললাম, হুজুর দয়া করে প্রশ্ন করবেন না, আমার যেতে হবে। হুজুর তখন বলল, আচ্ছা ঠিক আছে। সেই রাতেই, তখন ফজরের আজান দিয়েছে একটু পরে আর কি, হুজুর আমাকে বললেন, ঠিক আছে, তুমি প্রস্তুত হও, আমি তোমাকে দিয়ে আসবো। আমি বললাম, ঠিক আছে হুজুর। হুজুর ওই মুহূর্তে তখন আমাকে তৈরি হতে বললেন এবং আমাকে সঙ্গে করে তিনি ভোর হওয়ার খানিকক্ষণ পরপরই রওনা দিলেন। বেশ খানিকক্ষণ রওনা দেওয়ার পর উনি আমাকে ঠিক যেখান থেকে নিয়ে এসেছিল আমাকে ঠিক সেখানে নামিয়ে দিল। বললো, এখান থেকে তুমি যেতে পারবা? আমি বললাম, মানুষের জগৎ হলেই হলো, আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো। হুজুর তখন বললেন, তোমার না কোনো বাড়ি নেই, তুমি যাবে কোথায়? আমি বললাম, আমার একটা ভাঙাচোরা ঘর আছে, ওই ঘরে গেলে আমি পারবো, আমার গ্রামে। হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে তোমার গ্রাম পর্যন্ত দিয়ে আসি। হুজুর এক পলকে আমাকে আমার গ্রাম পর্যন্ত দিয়ে আসলেন এবং বললেন যে, আশরাফ, তুমি ভালো থেকো, আর যদি কখনো হুজুরকে মনে পড়ে তাহলে তুমি মনে করো এই তসবিটা তোমার কাছে আমি দিয়ে গেলাম। এটা আমার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত তসবি, এটা আমি সবাইকে দিই না, এটা শুধুমাত্র আমি তোমাকে দিলাম, তুমি এটা সঙ্গে রাখো। আমি বললাম, জি আচ্ছা হুজুর। তারপর হুজুর ওইখান থেকে চলে গেল। আমি সত্যি মিশকাতকে ভালোবেসে ফেলেছিলাম, এটা বলা বাহুল্য, এবং মিশকাতের ভালোবাসার অনুভূতি আমি কোনোদিন ভুলতে পারবো না।
ওইখান থেকে ফেরার পর আমি আমার নিজের ভাঙা ঘরে থাকতে শুরু করলাম। লোকজন আমাকে দেখে বলতে লাগলো, তুই এত বছর পর কোত্থেকে আসলি? আমি বললাম যে গিয়েছিলাম কোথাও একটা কাজে, এখন থেকে আমি এখানেই থাকবো। হুজুর যাওয়ার সময় আমাকে একটা থলে দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে বেশ কয়েক লাখ টাকা ছিল। তিনি আমাকে বললেন, তোমার কাজের বিনিময়ে এই টাকাগুলো তুমি অর্জন করেছো, এগুলো তুমি রাখো, তোমার কাজে লাগবে। তাই বলে হুজুর এখান থেকে চলে গেল এবং প্রায় মাঝখানে সপ্তাহখানিক সময় কাটলো। এই সপ্তাহখানিক আমি খুব কষ্টে কাটিয়েছি, কারণ মিশকাতে ছাড়া কাটানো আমার সত্যি খুব কষ্টকর। মিশকাতকে না দেখে অথবা তার কণ্ঠস্বর না শুনে আমি এক বিন্দু থাকতে পারতাম না। যাই হোক, এর 7 দিন পর হঠাৎ করেই আমি তখন ঈশান নামাজ পড়ে বাড়িতে ফিরছি। আমি দেখলাম আমার বাড়ির সামনে হুজুর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে আমাকে বললেন যে, আশরাফ, তুমি এটা কেন করেছো? আমি তখন হুজুরকে বললাম, হুজুর আমি কি করেছি, আমি তো কিছু বুঝতে পারছি না। হুজুর আমাকে তখন বললেন, আমি সবকিছুই জানি। ওই মুহূর্তে আমি দেখলাম হুজুরের পেছনে মিশকাতা দাঁড়িয়ে আছে বোরকা পরিহিত অবস্থায়। আমি তখন বললাম, হুজুর সত্যি আমি কিছু করতে চাইনি, আমাকে আপনি ভুল বুঝবেন না। হুজুর তখন আমার দিকে এগিয়ে আসলো, এগিয়ে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে বলল, এই ছিল তোমার মনে? আমি বললাম, হুজুর আমাকে ভুল বুঝবেন না, আমি সত্যি এমন কোনো কিছু করতে চাইনি। ওই মুহূর্তে হুজুর আমাকে বলল, কেন করতে চাওনি? আমার মেয়েটা পাগলের মতো হয়ে গিয়েছে তোমার জন্য, তুমি ওকে ছেড়ে কেন চলে আসলে? তুমি কি ভেবেছিলে আমি এতটাই খারাপ যে তোমাকে আমি খারাপ ভাববো? আমি তখন বললাম, হুজুর আপনি আমাকে বিশ্বাস করে সেখানে নিয়ে গিয়েছিলেন, সেই বিশ্বাসের মর্যাদা আমি কিভাবে ভাঙতে পারি? ওই মুহূর্তে হুজুর আমাকে বলল, এই মেয়েটা তোমাকে ছাড়া পাগলের মতো করছিল, আমি সেটা দেখেছি, আমি জানতাম না তোমরা একে অন্যকে পছন্দ করো। আমি তখন বললাম, হুজুর আমি পছন্দ করি না, ও আমাকে শুরু তো করেছে। ও তখন আমাকে বললো, যেই পছন্দ করুক, তোমাদের সম্পর্ক মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই। আমি মনে মনে এমনই একজনকে চাইছিলাম যে কিনা আমার খুব প্রিয় হবে এবং সঙ্গে আমার মিশকাতের জামাই হবে। তুমি কি আমার মিশকাতকে বিয়ে করবে? হুজুরের এই কথা শুনে তখন আমি সত্যি চমকে গেলাম, হুজুর আমাকে এই কথা বলছে। যাই হোক, সেদিনকে আমি রাজি হয়ে গিয়েছিলাম। ওদিনকে হুজুর আমাকে বিয়ে পড়ান হুজুরের মিশকাতের সঙ্গে, এবং সেই রাত বাসর ঘর ছিল আমার ওইখানেই, মিশকাতের সেই কক্ষে, যে কক্ষে মিশকাত আমাকে নিয়ে গিয়েছিল। এবং নিয়ে যাওয়ার পর মিশকাত সেই রাতে সারা রাত আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল এবং জড়িয়ে ধরে রেখেছিল। বলেছিল, আমি আব্বা হুজুরের কাছে শুধুমাত্র একটা জিনিসই চেয়েছি, সেটা হচ্ছে তোমাকে। আমি সেটা পেয়েছি এবং আল্লাহর কাছেও আমি একটা জিনিসই চেয়েছি, আমি সত্যি তোমাকে আর কোনোদিন একা হতে দিব না, কোনোদিন তোমাকে ছেড়ে যেতে দিব না। এই একটা সপ্তাহ তোমাকে না দেখে আমি খুব কষ্টে কাটিয়েছি। আমি জানি না মিশকাত আমার উপর মধ্যে কি দেখেছে, তবে আমি এখন পর্যন্ত সেখানে মিশকাতের সঙ্গে আছি, থাকি, এবং মিশকাত আমার জীবনের একটা অন্যরকম বড় অংশ হয়ে উঠেছে। আমি মাঝে মধ্যে এই আমার বাড়িতে ফিরে আসি, মিশকাতের সঙ্গেই আসি, এবং হুজুর এখন পর্যন্ত আমাকে অনেক বেশি আদর যত্ন করেন, অনেক বেশি ভালোবাসেন, যা কিনা আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এই অনুভূতিটা আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের যদি আপনি কোনো ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আপনাদের ঘটনাটা পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।